গল্পের নাম হামিংবার্ড। কলমে তাসনিয়া তাসনিম প্রিয়া। গল্পের দ্বিতীয় পর্ব। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। পশ্চিমের আকাশে লালচে ছায়া মিলিয়ে গিয়ে ধীরে ধীরে গাঢ় নীল অন্ধকার চেপে বসছে। অলিতে গলিতে জ্বলে উঠেছে সোডিয়াম আলো, হালকা হলুদ আলোয় যেন একরকম কল্পলোক তৈরি হয়েছে। চায়ের দোকানগুলোর সামনে ছোট ছোট দল বসে গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছে, আড্ডায় গা ভাসিয়ে দিচ্ছে সারাদিনের ক্লান্তি ভুলে। কারো মুখে অফিসের গল্প, কারো মুখে রাজনীতি, আবার কারো মুখে রূপকথার মতো প্রেম। এদিকে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কর্মজীবী মানুষজন ফিরছে আপন গন্তব্যে, কেউ ধুলো জমা বাসে হেলে দুলে, কেউ আবার নিজের প্রাইভেট কারের আরামে। সব মিলিয়ে শহর যেন এক থেমে থাকা অথচ চলমান চিত্রপট। জলিল কালো রঙের প্রাইভেট কারটা ধীরে ধীরে খান বাড়ির গেটের সামনে এনে দাঁড় করাল। সাবিহা অস্থির চিত্তে সামনের সিটে বসা জলিলের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করল, কি হলো, পৌঁছে গেছি? জলিল মাথা নিচু করে সম্মান দেখিয়ে উত্তর দিল, জি ম্যাডাম, বাড়ির সামনেই আছি। যাক, বাঁচা গেল। হালকা হাঁপ ছেড়ে বলল সাবিহা, যেন দীর্ঘ সফরের ক্লান্তি কাঁধ থেকে নেমে গেল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তালহা দ্রুত নেমে পড়ে লাগেজের দিকে ছুটল। জলিলকে ইশারা করল, ভাই, ধরো তো একটু, ভারী লাগছে এগুলা। ওদিকে তাসলিমা খাতুন ধীরে ধীরে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামলেন। কোমরে এক হাত রেখে অসহিষ্ণু স্বরে বললেন, আহা, এতক্ষণ বসে থাকতে থাকতে কোমরটাই যেন জমে গেল। তারপর তালহার দিকে তাকিয়ে বললেন, তালহা, তোরা ব্যাগপত্র নিয়ে ভেতরে আয়, আমরা একটু এগোলাম। ওকে মা। তালহা হাত উঁচিয়ে সাড়া দিল। তাসলিমা খাতুন মেয়ের হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে এগোলেন। বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে ওরা। সামনে টিভি চলছে, স্ক্রিনে ভেসে উঠছে ভয়াবহ সব দৃশ্য। নিউজ চ্যানেলের প্রতিবেদক গলায় কষ্ট গুজে বলছে, ফিলিস্তিনে আজও নিহত অসংখ্য মানুষ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে যেন মৃত্যু আর ধ্বংসের মিছিল। ওরা মনোযোগ দিয়ে সব দেখছে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেয়েটার মনটা অসম্ভব নরম, অন্যের কষ্ট সহজে নিজের মধ্যে টেনে নেয়। হাজারো মানুষের কান্না, ভাঙা ঘর, খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা শিশুদের চেহারা যেন তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। নিঃশব্দে রবের কাছে দুহাত তুলে মোনাজাত করে, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মানুষগুলোকে রক্ষা করো। ওদিকে পাশে বসে থাকা তামান্না যেন একেবারেই ভিন্ন জগতে। তার চোখে নেই কোনো আলোড়ন, মনেও না। অকারণে চুপচাপ বসে থাকলেও চোখের কোনোয় বিরক্তির ছাপ। এইসব খবর তার ভালো লাগে না, তার মন পড়ে থাকে স্টার জলসা কিংবা জি বাংলার রঙিন দুনিয়ায়। সেখানে নাটকের নায়িকা কাঁদে, তবু সেটা তামান্নার কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি মনোহর লাগে। ভাবি, এসব ভালো লাগছে না, একটু স্টার জলসায় দেন। ওরা হাসল তামান্নার কথায়। চ্যানেল পাল্টে দিতে দিতে বলল, কি কি নাটক দেখো তুমি? তামান্না হাসি হাসি মুখে আগ্রহ নিয়ে বলতে লাগল, দুই শালিক। তামান্না কথা শেষ করতে পারেনি, হঠাৎ করেই দরজার দিকে ভেসে এলো কলিং বেলের টুনটুন শব্দ। শব্দটা কর্ণকুহরে ঢুকতেই গা ছমছম করে উঠল তার। হন্তদন্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়াল সে। কে এলো এখন? আপনার চাচি শাশুড়ি এসেছে, সাথে উনার ছেলে মেয়ে। ওরা চমকে উঠল। আত্মীয়স্বজন বাড়িতে এসেছে, অথচ সে কিছুই জানে না। ঠোঁটের কোণে হালকা বিস্ময় ছাপিয়ে গেল। তামান্না দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন তাসলিমা খাতুন, হালকা রঙের শাড়ি, চুলে ধূসরতার ছোঁয়া, পাশে সাবিহা, চোখে হালকা ক্লান্তি আর সফরের ধুলো। তামান্না মুখে হাসি ফুটিয়ে বলল, ভিতরে আসেন আপনারা, ভাইয়া এখনই এসে পড়বে। তামান্নার কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল তাসলিমা খাতুন আর সাবিহা। চোখে মুখে একটা অদৃশ্য বিতৃষ্ণার ছাপ। সাবিহা একটু থেমে তামান্নার দিকে ঘুরে বলল, এমনভাবে বলছো যেন আমরা এই বাড়ির অতিথি, আর তুমি বাড়ির মালকিন। কণ্ঠে ছিল তীক্ষ্ণতা,
তাচ্ছিল্যের শীতল ছায়া। তামান্না কিছু বলল না, চোখ নামিয়ে নিল নিঃশব্দে। এতক্ষণে ওরা উঠে দাঁড়িয়েছে। একটু কাঁধ সোজা করে নিজেকে স্থির রাখার চেষ্টা করল। সাবিহা এগিয়ে এল তার দিকে। ঠোঁটে বিদ্রূপের হাসি টেনে বলল, বাড়ির কাজের মেয়েগুলো তো সব দারুণ সুন্দরী। আরিশের চরিত্র তো বেশ জানতাম, এমনটা হলো কখন? অরার মুখ থমকে গেল। চোয়াল শক্ত হল মুহূর্তেই। কথাগুলো যেন হাওয়ার মতো এসে গায়ে বাজল, ঠান্ডা, অথচ কাটার মতো। তার মানে আরিশের আত্মীয়রা অরার বিষয়ে কিছুই জানে না? এবং এর থেকেও বড় প্রশ্ন, সাবিহা আরিশকে এমন চোখে দেখে? কিন্তু কেন? আরিশের কি চরিত্রে সমস্যা আছে? অরার মনের মধ্যে ঝড় উঠল। সে কিছু বলার আগেই তাসলিমা কড়া কণ্ঠে সাবিহাকে থামাল। সাবিহা, চুপ করো তো। এসব বাজে কথা বলার দরকার নেই এখান। সাবিহা বিরক্তির ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল, যেন সে কিছুই বুঝতে চায় না। তামান্না আর সহ্য করতে পারল না, এবার এগিয়ে এলো সামনে। গলা খানিকটা কাঁপছিল, তবু দৃঢ় কণ্ঠে বলল, আরিশ ভাইয়া তেমন মানুষ নন, আপা। আমি বাড়ির কাজের মেয়ে ঠিক, কিন্তু ওরা ভাবি নয়, উনি আমাদের ভাবি, ভাইয়ার স্ত্রী। ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সাবিহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গলায় চাপা উত্তেজনা নিয়ে সে বলল, হোয়াট আর ইউ জোকিং? তাসলিমা খাতুনের মুখেও গভীর বিস্ময়ে। তিনি এক পা পিছিয়ে গিয়ে অরার দিকে তাকালেন, জানার চেষ্টা করলেন, সত্যিই কি এই মেয়েটি আরিশের বউ? আরিশ সত্যিই বিয়ে করে ফেলেছে, অথচ বিয়ের কথাও জানাল না? এরকম অল্পবয়সী একটা মেয়েকে বিয়ে করেছে আরিশ? তাও কি ধরনের চালচলন! এই দেখো না জামা কাপড়, সস্তা, বেমানান। রুচিটাও একেবারে থার্ড ক্লাস। নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই না? সাবিহার কথাগুলো যেন বিষের মতো ছুঁড়ে এলো। ঘরের হাওয়া ভারী হয়ে উঠল। অরার চোখ ছলছল করছে। সে কিছু বলছে না, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, আমি কি এতটাই অযোগ্য? মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই হয়তো টুপ করে অশ্রুর বৃষ্টি নামবে। তাসলিমা খাতুন দাঁতে দাঁত চেপে রাগ সামলাচ্ছেন। তার মুখে বিরক্তির রেখা স্পষ্ট। মনের ভেতর একটা ঝড় বইছে, এমন অপমানজনক পরিস্থিতি তিনি কল্পনাও করেননি। ভেবেছিলেন, একরকম চাপ দিয়ে হলেও সাবিহার সাথে আরিশের সম্পর্কটা পাকাপোক্ত করবেন। কিন্তু এখন, সেই চেষ্টার মাটিতে একরাশ ধুলো। তামান্নার মেজাজ গরম হয়ে উঠেছে। ভিতরটা রীতিমতো জ্বলে যাচ্ছে। ভাবি কেন কিছু বলছে না এদেরকে? এই মেয়েটা কেমন করে এত বড় গলা করে এমন অপমান করল? ভাবিও তো কিছু বলছে না। চুপচাপ দাঁড়িয়ে সহ্য করে যাচ্ছে সব। নেহাত সে এই বাড়ির কাজের লোক, নয়তো এতক্ষণে জবাব দিয়ে দিত। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। বাতাস থেমে গেছে, সময় যেন থমকে আছে। এমন বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? ভাবটা এমন দিচ্ছ যেন কথাই বলতে জানো না। অথচ ঠিকই আরিশকে ফাঁদে ফেলে বিয়েটা করে নিলে। সাবিহার কণ্ঠে বিদ্রূপ, চোখে মুখে ঘৃণার ছাপ। সাবিহা! আচমকা দরজার কাছ থেকে তীব্র গর্জনের মতো ভেসে এলো আরিশের কণ্ঠ। সবাই চমকে তাকালো সেদিকে। তার গলার তীব্রতা, চোখের রক্তবর্ণ রাগ, মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে দিল। সাবিহা শুকনো ঢোক গিলল, অপ্রস্তুত মুখে পেছনে সরে দাঁড়াল। তাসলিমা খাতুন তাড়াতাড়ি এগিয়ে এসে হাসি চাপা দিয়ে বললেন, কেমন আছিস, আরিশ? আরিশ উত্তর না দিয়ে সাবিহার সামনে গিয়ে দাঁড়াল। সাবিহা ভয়ে মাথা নিচু করে রেখেছে। যে ধমকটা লোকটা দিয়েছে, তা সইতে পারা সহজ নয়। অরা ইজ মাই ওয়াইফ। আমাকে যে সম্মান দেওয়া হয়, তাকেও ঠিক সেই সম্মান দিতে হবে। আমার স্ত্রীর প্রতি কোনো অসম্মান আমি সহ্য করব না। যে তাকে অসম্মান করবে, এ বাড়িতে তার জায়গা নেই। ডু ইউ গেট দ্যাট, সাবিহা? সাবিহা নিচু স্বরে বলল, ঠিক আছে।
সে সরি টু অরা। সাবিহা একবার অরার দিকে তাকাল। আরিশ ফের বলল, সে সরি রাইট নাও। আরিশের ধমকে ভয় পেল সাবিহা। মুহূর্তেই বলল, আম সরি অরা। অরা না, ভাবি বলে ডাকো। সম্পর্কের দিক থেকে সে তোমার বড়। আম সরি ভাবি। অরা একটু অপ্রস্তুত হয়ে গেল। থেমে থেমে বলল, এসবের দরকার নেই আপু। একসাথে থাকতে গেলে এমন ছোটখাটো কথা হয়ে যায়। আমি কিছু মনে করিনি। সাবিহা মেকি হাসল। ইতিমধ্যে তালহাও এসে গেছে। আরিশ তাসলিমার সামনে গিয়ে দাঁড়াল। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ, তুই তো ভালোই আছিস। বিয়ে করলি, একবার জানাতেও তো পারতি। তালহা অরার পাশে গিয়ে হেসে বলল, বলানোর সুযোগ পেলে তো বলবে মা। এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে ভাইয়া আর ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। অরা মৃদু হাসল। আরিশের দৃষ্টি অরার দিকেই। তালহার দিকে এগোল সে। অরা ভয় পেল তাতে। এই লোক কি তালহাকে কিছু বলবে? বলার সুযোগ পেলে তো বলবে মা। এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে ভাইয়া আর ডানে বামে না তাকিয়েই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেছে। তাই না ভাইয়া? অরা মৃদু হাসল। আরিশের দৃষ্টি আটকে আছে অরার চোখে। সেই দৃষ্টিতেই আটকে থেকেও সে ধীরে ধীরে এগিয়ে গেল তালহার দিকে। অরার বুক ধকধক করতে লাগল। অরা ভয় পাচ্ছে। এই লোক কি তালহাকে কিছু বলবে? আতঙ্কে অরার চোখমুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তালহার সামনে গিয়ে কাঁধে হাত রাখল আরিশ। একদম ঠিক বলেছিস তালহা। তোর ভাবিকে হারিয়ে ফেরার রিস্ক নিইনি। হে হে, জানতাম। গুড বয়। আজ থেকে অরাকে ভাবি না, ভাবি মা বলে ডাকবি তুই। ভাবি মা? এটা আবার কেমন ডাক? তালহা অবাক চোখে অরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। অরা গলা একটু খাদে নামিয়ে শান্তভাবে বলল, জানি না। উনিই জানেন। এইবার আরিশ তালহার থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরাল। আমার দিকে দেখ ব্যাটা। আমি বলছি, আমার বউয়ের দিকে কম কম দেখবি। বড় ভাবি মানেই মায়ের সমান। তাই ভাবি মা। ঠিক আছে? তালহা দুদিকে মাথা নাড়িয়ে একটু দুঃখী মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই ঠিক। বউ তোমার, কথাও তোমার। আমরা সিঙ্গেল মানুষ। আমাদের আর কি আছে জীবনে? তালহার কথায় তামান্না খিক করে হেসে উঠল। ওরাও মিটিমিটি হেসে ফেলল। যাক, যে ভয়টা ওরা পাচ্ছিল তেমন কিছুই হল না। এনিওয়ে, চাচি, সাবিহা, তোমরা নিজেদের ঘরে যাও। লং জার্নি করেছ, রেস্ট নাও। ডিনারে দেখা হবে। সাবিহা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রাগে গা টান টান হয়ে আছে মেয়েটার, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। তাসলিমা খাতুন হালকা হেসে বললেন, ঠিক আছে, চলুন, আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। সাবিহা আর তাসলিমা তামান্নার পেছনে পেছনে হাঁটা শুরু করল। যাবার আগে তালহা দাঁড়িয়ে হেসে বলল, ভাবি মা, রুমে গেলাম। রাতে জমিয়ে আড্ডা হবে, কেমন? আরিশ তখনও সংযত চোখে চুপচাপ অরার দিকে তাকিয়ে আছে। তালহার কথায় ওরা কিছু না বলে শুধু মাথা হেলিয়ে সম্মতি জানাল। এরপর তালহাও নিজের ঘরের দিকে পা বাড়াল, পেছনে ফেলে গেল একটা ভরাট অথচ নীরব মুহূর্ত। রাত অনেক গভীর। গোটা শহর ঘুমের আবরণে ঢেকে গেছে, নিঃসার, নিস্তব্ধ। আকাশের চাঁদ নেই আজ, কেবল ঘন কালো মেঘের দল ছেকে আছে চারদিক। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। সারাদিনের তীব্র রোদের তাপদহনে গোটা শহর হাঁসফাঁস করছে। এক পশলা বৃষ্টির অপেক্ষায় গোটা শহর ও শহরের মানুষজন। জানালার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত শহর দেখছে আকাশ। চোখে ঘুম নেই তার। ঘুম হারিয়ে গেছে ছেলেটার। নিজের ভালোবাসার নারী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে ভাবতে গেলেই আকাশের ঘুম উড়ে যায়। এই ভাবনাটাই আকাশকে ভিতর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। বুকের ভেতর কেমন অসহ্য এক শূন্যতা, যন্ত্রণার মতো নয়, আগুনের মতো, নীরব অথচ সবকিছু ছারখার করে দেয়। হাউমাউ করে কাঁদে।
সময় গেলে সাধন হয় না। কেন যে অরাকে মনের কথা বলতে এতটা দেরি করে ফেলল, সেই আফসোস আজীবন থেকে যাবে আকাশের। এই শহরে আকাশের মতো হাজারো প্রেমিক আছে, যারা ঠিক এমন রাতে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে, অথচ সেই নিঃশ্বাস কোনোদিন পৌঁছায় না প্রেমিকার কানে। তারা শুধু হারায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভালোবাসা পায় না, পায় কেবল স্মৃতির যন্ত্রণাদায়ক ছায়া। মাঝরাতে পেটের ওপর প্রচণ্ড ভারী কিছু অনুভব করাই ঘুমন্ত অবস্থায় ছটফট করে উঠল ওরা। সারা শরীর ঘেমে একেবারে ভিজে গেছে, মাথা ঘোরাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে বিদ্যুৎ নেই, বাইরে শুরু হয়েছে ভয়ানক ঝড়। মেঘের গর্জনে কেঁপে উঠছে যেন পুরো পৃথিবী। জানালার পর্দা ঝড়ো হাওয়ায় একটানা নড়ছে, সাথে সাথে বৃষ্টির হালকা ফোঁটা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। তীব্র অস্বস্তি আর ভয়ের মধ্যে ওরা অবশেষে চোখ মেলে তাকাল। আধো আধারে দেখতে পেল, একটা ছায়ামূর্তি তার বুকের ওপর বসে আছে, দুপাশে পা ছড়িয়ে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল ওরার। চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে। ভয় যেন জমে বরফ হয়ে গেছে রক্তে। চিৎকার করতে যাচ্ছিল সে, ঠিক তখনই ছায়ামূর্তিটা হঠাৎই ঝুঁকে তার মুখ চেপে ধরল শক্ত করে। ফুসফুস থেকে বের হওয়া বাতাস আটকে গেল। হিসহিসিয়ে কানে কানে বলল, দিস ইজ ইয়োর হাজবেন্ড, হামিংবার্ড। ভয় পেও না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে এটা আরিশ, চোর ডাকাত অন্তত নয়। আরিশ ওরার মুখ থেকে হাত সরিয়ে নিতেই ওরা উত্তেজিত হয়ে শুধাল, আপনি এটা কি করছিলেন? এভাবে কেউ গায়ের ওপর? ঈশ্বস! চুপপ, একদম চুপপ। দুই গালে হাত রেখে বলল সে। আরিশের ফিসফিসে কণ্ঠে এক ধরনের গা ছমছমে অনুভব লুকিয়ে আছে। ওরা সেটা স্পষ্টই টের পাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে গেছে মেয়েটার, সত্যিই চুপ করে গেল সে। বিদ্যুৎ চকমকানোর আলোতে মাঝে মধ্যে ঘর আলোকিত হচ্ছে। ওরা আরিশকে দেখছে, অর্ধনগ্ন অবস্থায় আছে সে। পরনে কেবল একটা হাফ প্যান্ট। চুলগুলো এলোমেলো, কপালে পড়ে আছে। কপালে, বুকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জলজল করছে। চোখমুখ কেমন লাগছে আরিশের? রেগে আছে নাকি শান্ত হয়ে আছে কিচ্ছু বুঝতে পারছে না ছোট্ট পাখিটা। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। তালহাকে কেমন লাগে হামিংবার্ড? আমার থেকে বেশি চার্মিং? হ্যান্ডসাম? তুমি ওর দিকে ওভাবে হেসে তাকিয়েছিলে কেন, বলো তো? আরিশের এমন কথায় বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ওরা। কি বলছে এই লোকটা? তালহা তো তার নিজের কাজিন। ওরা এতটা অবাক হয়ে গেছে যে কি বলবে, কিছুই বুঝতে পারছে না। অবশেষে, কিছু না বলে শুধু চুপ করে আরিশের দিকে তাকিয়ে থাকে, যেন পুরো দৃশ্যটিই এক বিভ্রান্তি। আরিশ আবার বলল, কি হলো লিটল বার্ড? অ্যাংসার মি। কেন তাকিয়েছিলে, হুম? কই আমার দিকে তো কখনো মিটিমিটি হেসে তাকালে না। দেখুন আমি এমনি হেসছিলাম কেবল। আপনারই তো আত্মায়ও। সেজন্য। আচমকা গলা চেপে ধরার ভঙ্গিতে গলায় হাত রাখল আরিশ। ভয় গলা শুকিয়ে গেছে ওরার। আমি বলেছি, আমার আত্মীয় স্বজনের সাথে হেসে হেসে কথা বলতে হবে? বলিনি তো হামিংবার্ড। তাহলে কেন হাসলে? আমার ভুল হয়ে গেছে। আর কখনো। ভুলের শাস্তি পেতে হবে তো। বিনা শাস্তিতে কাউকে ছেড়ে দিল সে আবারও একই কাজ করে লিটল বার্ড। বুঝতে পেরেছ? আরিশ কি করতে চলেছে? ওরার শরীর কাঁপছে। বাইরের ঝড়ের থেকেও বড় ঝড় ওরার মনে বইছে। এ তো বদ্ধ উন্মাদ। এই লোকের সাথে কিছুতেই থাকবে না ওরা। মনে মনে নিজেকে এসব বলে শান্ত করতে চাচ্ছে সে। আরিশ মুচকি হাসল, ঠোঁটের কোণে তার রহস্য। ওরার চোখ বর্ষর হয়ে গেছে। আরিশ ধীরে ধীরে ওরার ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে। ওরা ছটফট করতে করতে বলল, প্লিজ ক্ষমা করে দিন। আর করব না আমি, প্লিজ। আই ওন্ট হার্ট ইউ, হামিংবার্ড। শুধু সবকিছু অসহ্যকর করে তুলব তোমার কাছে। এটাই তোমার শাস্তি। ওরা ঠিক বুঝল না আরিশের কথা। আবারও জোর করে মিলন করবে সে? নাকি অন্য কিছু?
অরার ভাবনার গতির চেয়েও আরিশের ক্ষিপ্রতা যেন বেশি। অরার কোমল ঠোঁট জোড়া আরিশ তার নিজের দখলে নিয়ে ফেলল। সে অরার দুহাতে হাত রেখে সমস্ত শরীরের নড়াচড়াও বন্ধ করে দিয়েছে। আরিশের আগ্রাসী চুম্বন সহ্য করতে কষ্ট হচ্ছে অরার। ঠিকমতো নিঃশ্বাস না নিতে পারার ফলে দম বন্ধ হয়ে আসছে এমন অনুভূত হচ্ছে। তবে ঠোঁটে ব্যথা পাচ্ছে না। এভাবে কতক্ষণ চলল অরা জানে না, বুঝতে পারছে না। যখন অরার চোখে জল ছলছল করে উঠল ঠিক তখনই আরিশ তাকে মুক্ত করল। ফাঁসির আসামি ছাড়া পেলে যেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলে অরাও তেমনভাবে হাঁ করে নিঃশ্বাস নিতে লাগল। আরিশ মুচকি হেসে অরার পাশে শুয়ে পড়ে তাকে হাতের ওপর শুইয়ে দিল। অরা এখনো স্বাভাবিক হতে পারেনি, দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি আমার কথা রেখেছি। ঠোঁটে কোনো ব্যথা দেইনি, কেটে যায়নি। শুধু। আরিশের হাসিটা বড্ড বিশ্রী, ভয়ঙ্কর মনে হচ্ছে অরার। যেন মানুষরূপী কোনো শয়তানের হাসি। আরিশ আবার বলতে লাগল, শুধু কিস করেছি। এই ঠোঁট দিয়ে হেসেছিলে তখন? হুহ। সেজন্য শাস্তিটা ঠোঁটের জন্য বরাদ্দ ছিল। শান্ত হও হামিংবার্ড। একটা কিস ছিল শুধু, আর কিছুই না। অরা থরথর করে কাঁপছে। আরিশকে এক ফোঁটাও বিশ্বাস করে না সে। শুধু কিস করে থেমে থাকবে বলে মনে হয় না তার। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি পাখি। ঘুমিয়ে যাও। কালকে শপিং করতে নিয়ে যাব। সাবিহা কি বলল, শুনলে তো? তোমার সাজসজ্জা নিয়ে কথা বলেছে সে। জবাবটা তো দিতে হবে। অরার কানে অন্য কোনো কথা ঢুকছে না এখন। ছোট্ট পাখির মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে কেবল। শরীরে ক্লান্তি, মনে ভয়। সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলেছে সে। ঘুমাও হামিংবার্ড। ঘুমাও। অরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ। মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একটা সময় পর আরিশের হাতের ওপরই ঘুমিয়ে পড়ল সে। অরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ। মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একসময় আরিশের হাতের ওপরই ঘুমিয়ে পড়ল সে। কিন্তু আরিশ ঘুমায়নি। একদৃষ্টিতে অরার মুখের দিকে তাকিয়ে আছে সে। মেয়েটা দেখতে সুন্দরী, দারুণ ফিগার, স্বভাবও চমৎকার। শুধু বয়সটা একটু কম, এইটুকুই যেন একটা প্রশ্নচিহ্ন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবনার প্রবাহ থামে না আরিশের। অরার গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার গা। তাজরিন খান আরিশ এতগুলো বছর নারীসঙ্গ ছাড়া কাটিয়েছে, অথচ এই মেয়েটাকে কাছে পেলেই তার ভিতরটা এলোমেলো হয়ে যায়। সেটা কি ভুল, নাকি স্বাভাবিকই? আরিশ ধীরে ধীরে অরার গলায় আঙুল ছুঁয়ে দিতে দিতে নামিয়ে আনল। বক্ষ বিভাজনের কাছে এসে থেমে গেল সে। আলো আধারির মাঝে অরার বুকের দিকে নজর পড়তেই নিঃশ্বাস ঘন হতে লাগল তার। অচেতন অরাকে আদর করতে চায় না আরিশ। সে চায় অরাকে নিজেই উঠিয়ে বসাক। অথচ মেয়েটার চোখে তখনও তীব্র ঘুম, শরীরে জমে থাকা ক্লান্তির ছাপ। মুচকি হাসল আরিশ। কিন্তু সেই হাসির পরেই হঠাৎ মনে পড়ে গেল, অরা তো তালহার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেছিল। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। কোনো ভনিতা না করে অরার চুলগুলো শক্ত করে ধরে ওকে শোয়া থেকে টেনে তুলে বসাল। ঘুমন্ত অবস্থায় হঠাৎ চুলে এমন তীব্র টান লাগায় কেঁপে উঠল অরা। চোখ মেলে তাকাল, চোখে তখনও ঘুমের ঝাপসা। চারপাশ বুঝে উঠার আগেই যেন একটা অদৃশ্য দংশনে আটকে গেল সে। হেই হামিংবার্ড, তুমি তো আমার দিকে না হেসে তাকিয়েই ঘুমিয়ে গেলে। কেন গেলে, বলো তো? অরা পিটপিট করে তাকালো আরিশের দিকে। ঘুম ঘুম চোখে বলল, আপনার দিকে তাকিয়ে কেন হাসব আমি? হাসার মতো কি কিছু হয়েছে? নাকি আপনি জোকার? কেন হাসবে? কথাটা আরিশের কানে বাজতে লাগল বারবার। তার মানে তার দিকে তাকিয়ে হাসবে না অরা? আরিশ দারুণ ক্ষেপে গেল। এক ঝটকায় অরাকে কোলে বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। অরার ঘুম এক লহমায় উড়ে গেল। যদি পড়ে যায় সেই ভয়, দ্রুত আরিশের গলা জড়িয়ে ধরে, দুপাশে পা ছড়িয়ে পিঠ আঁকড়ে ধরল সে। মস্তিষ্ক সজাগ হতেই মনে পড়ল, এই লোকটা তার স্বামী, তাজরিন খান আরিশ। এক আধপাগল পুরুষ। একটু আগে কি বলেছে সেটা ভাবতেই ভয়ে আতকে উঠল অরা। শুনুন,
আমার চোখে তখন ঘুম ছিল। আমি আসলে ওসব বলতে চাইনি। প্লিজ রাগ করবেন না। তুমি বলেছ আমার দিকে তাকিয়ে কেন হাসবে। আরিশ আর কিছু না বলে অরাকে ওভাবেই কোলে করে নিয়ে দোতলা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগল। বিশালদেহী আরিশের কোলে অরা সত্যিই যেন এক ক্ষুদে পাখি। তাকে এভাবে বয়ে নিয়ে যাওয়াটা আরিশের কাছে কোনো কষ্টের কাজ নয়, কোনো ব্যাপারই না। আমি ভুল করে বলেছিলাম। আমি শুধু আপনার দিকেই তাকিয়ে হাসব। তাহলে হাসো। এখন? আরিশ কোনো উত্তর দিল না। তার চোখের কোণায় রাগের কুয়াশা ঘন হয়ে আসছে। হাসতে বলেছে সে, তাও ও আবার জিজ্ঞেস করে, এখন? অরা আরিশের চুপ করে থাকা দেখে একটু কেঁপে উঠল। ভেতরে এক অজানা ভয়। এতটা নিঃশব্দ হয়ে গেলে তাজরিন খান আরিশ কি করতে পারে তা সে জানে না, তবে আজ করতে পারে। কোথায় যাচ্ছে আরিশ? চোখ দুটো বড় করে তাকালো, রান্নাঘরের দিকে এগোচ্ছে সে। কিন্তু কেন? শুনুন না। আমরা কোথায় যাচ্ছি? আরিশ চুপ করে রইল। অরাকে নিয়ে রান্নাঘরে ঢুকেই কোল থেকে নামিয়ে দিল তাকে। ঠাস করে দরজাটা আটকে দেওয়াতে ভয় কেঁপে উঠল অরা। আরিশ ফের সেভাবেই কোলে তুলে নিল অরাকে। রান্নাঘরের মাঝখানে থাকা উঁচু কিচেন কাউন্টারে, যেটার ওপর সাধারণত ফল, বাটি বা কফির মগ রাখা থাকে, সেখানেই বসিয়ে দিল তাকে। দুই পা ফাঁক করে নিজে দাঁড়াল সেই ফাঁকে। অরা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কেবল। আরিশ এক হাত অরার কোমরে রেখে অন্য হাতে ওর চুলগুলো জোরে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। চুলের ব্যথায় মাথায় ব্যথা লাগছে অরার। কিন্তু মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত করতে পারছে না সে। কি এক মুসিবতে পড়ল ভেবে কান্না পাচ্ছে তার। অরা যখন ছটফট করা বন্ধ করে দিল, ঠিক তখনই আরিশ তার ঠোঁট সরিয়ে নিল। প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগল অরা। যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের দিকে তাকিয়ে হাসো, অথচ আমার বেলায় হাসার কারণ খোঁজো। সেই ঠোঁটকে তো শাস্তি পেতেই হবে, হামিংবার্ড। আরিশের কণ্ঠে জ্বালাময় রাগ আর তীব্র অধিকারবোধ। কিন্তু অরার শরীর শিউরে উঠল আতঙ্কে। ওর চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। না, দয়া করে এমন কিছু করবেন না। আপনি এমন কেন করছেন? একটু শান্ত থাকুন প্লিজ। প্লিজ আরিশ, ডোন্ট ডু দিস। আরিশ একচুলও নড়ল না, বরং আশপাশে নজর বোলাল নিস্তব্ধভাবে। তারপর রান্নাঘরের তাকে রাখা একটা কৌটা তুলে নিল। আবার সেই আগের মতো অরার দুপায়ের মাঝে দাঁড়িয়ে ওর মুখোমুখি। হাতের কৌটার দিকে তাকিয়েই চমকে উঠল অরা। মরিচের গুঁড়ো। আরিশ ঠোঁটে সেই চিরচেনা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, ইস, হামিংবার্ড, আই ডু ইট। অরা উঠে যেতে চাইলে আরিশ শক্ত করে চেপে ধরল তাকে। তার বিশাল দেহ আড়াল করে রেখেছে পুরোটা জায়গা অরার দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে সে, তাই উঠে দাঁড়াতেও পারল না মেয়েটা। আরিশের ঠোঁটে ফুটে উঠল একরকম শয়তানি হাসি। কৌটা খুলে এক আঙুল দিয়ে সামান্য মরিচের গুঁড়ো তুলে নিল। তারপর ঠোঁটের ওপরে আলতো করে ঘষে দিল অরার কাটা ঠোঁটে। হঠাৎ ঝলসে উঠল সেই জায়গাটা। লিপ কিসের আগ্রাসী চাপে যা আগেই ফেটেছিল, এখন সেখানে লেগেছে আগুন। অরা কেঁপে উঠল ব্যথায়। একটা বিকট চেঁচিয়ে উঠল সে। আহ! না, না প্লিজ। এটা। আরিশ নিজের জায়গায় অটল, দৃঢ়, শীতল। ওর চোখে স্পষ্ট ভোগান্তির সুখ। অরার ছটফটানি, কাপা কাপা শরীর। সবটাই সে দেখছে। আপনি কি মানুষ? কেউ এরকম করে? উফ, আল্লাহ! অরা কেঁদে ফেলল রাগে, ব্যথায়, অপমানে। আরিশ ঠান্ডা গলায় বলল, আমি মানুষ। তবে খারাপ মানুষ। খুব খারাপ। বুঝলে? অরার চোখ নিচু, কাঁধ কেঁপে কাঁপে, মুখ ঝুঁকিয়ে কাঁদছে চুপচাপ। আরিশ বেসিনে গিয়ে ধুয়ে ফেলল নিজের হাত। অরা এখনো রান্নাঘরের কাউন্টারে বসে আছে। চাইলেও পালাতে পারবে না, এই কয়দিনে এতটুকু সে বুঝে গেছে। লুক অ্যাট মি, লিটল বার্ড। অরা তাকায় না। আরিশ তার থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলল। চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। হঠাৎই অরার কাপা ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল আরিশ। চমকে উঠল অরা।
ঠোঁটে মরিচ গুঁড়ো থাকা সত্ত্বেও কেন কাছে এলো সে? এবার তো আরিশেরও ঝাল লাগবে। অরা আরিশের দিকে তাকিয়ে আছে। তার কোমর আঁকড়ে ধরে গভীরভাবে চুমু দিচ্ছে আরিশ। এই চুমুটা একদম আলাদা, যেখানে কোনো হিংস্রতা নেই। আছে শুধু কোমলতা। যেন আরিশ তার ঠোঁট দিয়ে অরার ঠোঁটের সমস্ত ঝাল নিজের ঠোঁটে টেনে নিচ্ছে। কিছুক্ষণ এভাবেই চলল। চুপ করে বসে থাকল অরা, তাকিয়ে থাকল আরিশের চোখে। কিছুক্ষণ পর আরিশ থামল। অরাকে কাউন্টারে সেভাবেই বসিয়ে রেখে ফ্রিজ থেকে বের করল একটা ছোট বাটি। অরা ভয় পেয়ে উঠে দাঁড়াল। এবার আবার কি মাখিয়ে দিবে ঠোঁটে? মনে মনেই বলে ওঠে সে, চোখে আতঙ্ক। আরিশ যখন অরার দিকে এগিয়ে এলো, অরা ভয় আর সন্দেহে গলাটা একটু কাঁপিয়ে বলল, আবার কি লাগাবেন ঠোঁটে? আরিশ শান্তভাবে উত্তর দিল, ঠান্ডা টক দই। কি? অরার চোখ কুঁচকে গেল। তুমি যা শুনলে, ঠিক সেটাই। টক দই। আরিশ একদম কাছে এসে দাঁড়াল। অরা কাপা চোখে বাটির দিকে তাকাল। সত্যিই তো। বাটিতে রাখা ঠান্ডা দই, আর কিছুই না। যেভাবে বসেছিলে, সেভাবেই বসো আবার। কথা না বাড়িয়ে নিঃশব্দে আগের মতোই বসে পড়ল অরা। আরিশ আবার দাঁড়াল তার ঠিক সামনে, পায়ের মাঝখানে, আগের মতো। তারপর আঙুলে নিয়ে ধীরে ধীরে ঠোঁটে টক দই মাখাতে লাগল। নরমভাবে, কোনো তাড়াহুড়ো নেই। যেন একটু আগের ঝলসে দেওয়া মুহূর্তের প্রলেপ দিচ্ছে এই ঠান্ডা ছোঁয়ায়। অরা তাকিয়ে থাকল চুপচাপ। কিচ্ছুন পর নিচু গলায় জানতে চাইল, এগুলো কেন দিচ্ছেন? ঝাল কমে যাবে, শান্ত সুরে জবাব দিল আরিশ। দীর্ঘশ্বাস ফেলল অরা। ব্যথা দেয় যে, সান্ত্বনাও দেয় সে, কি অদ্ভুত এই লোকটা। দই লাগানো শেষ করে এবার তার চুলগুলো আলতো করে গুছিয়ে খোপা করে দিল আরিশ। এভাবে পছন্দ তোমার? আরিশের গলায় কেমন যেন দুষ্টুমির আভাস। অরা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকাল তার দিকে। কি বললেন? আরিশ হালকা হেসে, চোখের ইশারায় নিচের দিকে তাকিয়ে বলল, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস পজিশন? অরা থমকে গেল। মুখটা লাল হয়ে উঠল তৎক্ষণাৎ। কি বলল আরিশ? মাথা নিচু করে ফেলেছে ছোট্ট পাখিটা। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আরিশ ব্যাপারটা বেশ এনজয় করছে। অরাকে পাজা কোলা করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সে, বুঝতে পেরেছি। আরিশ ফিসফিস করে বলল, এভাবে তো আগে কখনো হয়নি, তাই না? এজন্যই তুমি কোনো উত্তর দিতে পারোনি। এক মুহূর্ত থেমে, আরেকটু এগিয়ে গিয়েই বলল, আমি কিন্তু তোমার উত্তর পাওয়ার ব্যবস্থা করব, হামিংবার্ড। নিশ্চিতভাবে। বুঝতে পেরেছ? অরা চোখ বন্ধ করে ফেলল। ঠোঁট শক্ত করে চেপে ধরে রইল। কিছু বলার মতো ভাষা নেই তার। শহরের সকালের বাতাস এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে, ট্রাফিক জ্যাম, তাজা চায়ের গন্ধ, আর মানুষের ব্যস্ত পদচারণা। রাস্তায় গাড়ির হর্ন, ফুটপাথে চলন্ত পায়ে পায়ে সাপের মতো ঘুরে আসা মানুষ, আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভিখারির গলার হাঁকাচি শব্দে শহর যেন কখনো থামে না। শহরের এই দৃশ্য, এই মুহূর্তগুলোর কোলাহল, সবার কাছে যেন আলাদা কিছু। কেউ একটু ভালো থাকার আশায় বের হয়, কেউ বা জীবনের গতিতে দৌড়াতে থাকে, আর কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে। সকাল সকাল কলিং বেলের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলতে এগিয়ে যাচ্ছিলেন রোকসানা মল্লিক। নয়না সকালের নাস্তা করছে, আর সোলাইমান মল্লিক কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছেন। কেমন আছো, রোকসানা? মকবুল ভাই। আপনি কেমন আছেন? আসুন, আসুন। ভেতরে আসুন আগে। মকবুল চৌধুরী সোলাইমান মল্লিকের বাল্যবন্ধু। ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন তারা। জীবিকার তাগিদে সোলাইমান শহরে বসবাস করলেও মকবুল এখনও গ্রামের বাড়িতেই আছেন। সোলাইমান পরিবার নিয়ে গ্রামে গেলে মকবুলের সাথে দেখা হয় এবং তারা একে অপরের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করেন। রোকসানা মল্লিকের পিছু পিছু বাসার ভিতরে ঢুকলেন মকবুল। বসার ঘরের সোফায় বসে পড়লেন তিনি। নয়না নাস্তা খাওয়া শেষ করে বসার ঘরের দিকে উকি দিল, আর মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল আতঙ্কে। কি রে নয়না? এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি না মেরে চাচার সামনে গিয়ে কুশল বিনিময় কর।
রোকসানার কণ্ঠে বিরক্তি নয়, বরং এক ধরনের তাগিদ ছিল। মকবুল চৌধুরীকে বসার ঘরে রেখে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করছিলেন তিনি। নয়নার গলা যেন শুকিয়ে কাঠ, কান যেন শব্দ নিচ্ছে না, শরীরটা ভার হয়ে এসেছে। চোখে ধরা পড়ছে একটা চাপা ভীতি, একটা গোপন অস্বস্তি। রোকসানা চায়ের জন্য চুলোয় পানি বসাতে বসাতে আবারও ডাকলেন, নয়না। জি, মা। যাচ্ছি। নয়নার কণ্ঠে যেন একটা ঘুম ভাঙা বিস্ময়ে, স্বরে অনিচ্ছা স্পষ্ট। ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয় সে, পা যেন ভারী হয়ে উঠেছে। মকবুল চৌধুরীর মুখে একটুখানি হাসি, নয়না, বেশ বড় হয়ে গেছ দেখছি। তা কেমন আছো মামুনি? নয়নার গলা শুকিয়ে আসে, তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে আটকে থাকে। চোখ তুলে তাকাতে পারছে না সে। জি ভালো। আপনি বসুন, মা আসছেন। আমি স্কুলে যাব। শব্দগুলো ঠোঁট থেকে বেরোল, মন থেকে নয়। মকবুল হালকা হেসে বললেন, আরে একটু বসো তো। কত বছর পর এলাম তোমাদের বাড়িতে। চকলেট খাবে না? নয়না এবার চোখ তুলে তাকায়। লোকটার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত আনন্দ। সে হাসছে, কিন্তু নয়নার শরীরে কাটা দিচ্ছে। তার গলার স্বর হঠাৎ করে আটকে যায়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঠিক তখনই রোকসানা মল্লিক এসে পড়েন। হাতে খাবার দাবার, সাজানো ট্রে। টি টেবিলের ওপর রেখে মকবুলের দিকে তাকলেন। মকবুল মৃদু হেসে বললেন, এগুলোর আবার কি দরকার ছিল, রোকসানা? সামান্য কিছু বানিয়েছি। খেয়ে নিন। রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বললেন রোকসানা। আমি এখনই চলে যাব রোকসানা। অন্য একদিন আসব আবার। মকবুল চোখ নামিয়ে খাবারের দিকে তাকালেন। মুখে আবার সেই হাসি। এই হাসির আসলো মানে রোকসানা বুঝলেন না, কিন্তু নয়নার রক্তে তা আগুন ছড়াচ্ছে। রোকসানা ও মকবুলের কথোপকথনের মধ্যেই নয়না স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বসার ঘরে তখন রোকসানা বলছিলেন, আপনার বন্ধু শুনলে খুব রাগারাগি করবে। প্লিজ আজকে থেকে যান। মকবুল হেসে বললেন, ঠিক আছে। হাঁপ ছেড়ে বাঁচলেন রোকসানা। বিকেলে বাজারে যেতে হবে। দুপুরবেলা যা আছে বাসায়, সেগুলো দিয়েই চলে যাবে। সোলাইমান মল্লিক বাসায় ফিরবেন সেই সন্ধ্যায়। সেজন্য রোকসানাকেই বাজার করতে যেতে হবে। ওদিকে নয়না স্কুলব্যাগ পিঠে, মাথা নিচু করে হাঁটছে। সামনের রাস্তাটা ঝাপসা লাগছে তার কাছে। চোখে অকারণ জল, বুকের ভেতর গুমট চাপা এক আতঙ্ক। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছে নয়না। চারপাশে যত কোলাহল, তার কানে কিছুই ঢুকছে না। চোখমুখ শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গলার ভেতর যেন কাটা, এক টুকরো শব্দও সহজে গিলে নিতে পারছে না সে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন নিজেকেই বোঝাতে চাইছে, সব ঠিক আছে। কিন্তু মকবুলের সেই হাসি, সেই সুরে বলা চকলেট খাবে না, তাকে ফিরে নিয়ে যাচ্ছে অনেক বছর পেছনে। তখন সে খুব ছোট, মাত্র ৫ কি ৬ বছর বয়স। তাদের পুরো পরিবার গিয়েছিল গ্রামে। সবাই ছিল খুশি, হৈহুল্লোড়ে ভরা সেই স্ফর। নয়না তখন দুধে আলতা শিশুময়, প্রাণবন্ত এক ফুটফুটে মেয়ে। একদিন বিকেলে পুকুর পাড়ে নিয়ে গেল মকবুল চাচা। চাচ্চু, আমরা এখানে কেন এসেছি? চকলেট তো দোকানে থাকে, পুকুর পাড়ে না। নয়নার নিষ্পাপ প্রশ্নে মকবুলের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা, অদ্ভুত হাসি। চারপাশ শুনশান। এদিকটায় সচরাচর কেউ আসে না। মকবুল পকেট থেকে ৩টে চকচকে মোড়কের চকলেট বের করে নয়নার দিকে বাড়িয়ে দেয়। এই যে তোমার চকলেট। নয়না খুশিতে চোখ বড় বড় করে চকলেটগুলো হাতে নেয়। চকলেট খুলে দাও না, চাচ্চু, বলে সে। মকবুল নিজে হাতে চকলেট খুলে তার হাতে দেয়। নয়না খেতে শুরু করে। মকবুল ওকে কোলে তুলে নেয়। নয়না মামুনি, চাচ্চু তো তোমায় চকলেট দিল, তুমি কি চাচ্চুকে একটু আদর করবে না? শিশু নয়না নিষ্কুলস হাসি হেসে তার কপালে চুমু দেয়। এক মুহূর্তের জন্য সবকিছু খুব স্বাভাবিক, নিরাপদ মনে হতে পারে।
তারপর আচমকা নয়নার মুখ থমকে যায়। সে কুঁকড়ে ওঠে অস্বস্তিতে। কিছু একটা ঠিকঠাক লাগছে না। চাচ্চু, আমার ব্যথা লাগছে, তুমি কি করছো? তার কণ্ঠে ভয়। মকবুল শান্ত, ধীর কণ্ঠে বলে, আরে বোকা, কিছু হয়নি। তোমাকে তো আদর করছি। ব্যথা একটু হতেই পারে, না? আরও একটা চকচকে মোড়কের চকলেট বের করে ওর মুখের সামনে ধরেন মকবুল। এই নাও, এটা খাও। খুব মজা। মন খারাপ করো না। নয়নার চোখ জলে টলমল, ঠোঁট কাঁপে। কিন্তু কিছু বলে না। পুকুর পাড়ে তখনও কেউ আসে না। পুকুরের পানি নীরব, আকাশ থমথমে। শুধু এক শিশুর ভিতর থেকে আসা ঘূর্ণিপাক নীরবে, নিঃশব্দে। নয়না অস্বস্তি অনুভব করে, ব্যথা পায়। কিন্তু চকলেট পেয়ে কিছুক্ষণের জন্য সেসব ভুলে যায়। গ্রামে আসলো প্রায় এমনভাবে মকবুল নয়নার সাথে এইসব করত। নয়নার শিশুসুলভ মন কাউকে কিছু বলতেও পারত না। তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে, তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যদিও তখনও পুরোপুরি বুঝতে পারে না ঠিক কি হচ্ছে, কিন্তু অন্তত এটুকু সে বুঝতে পারত যে এটি কিছু ভালো ব্যাপার নয়। তাই মকবুলের কাছ থেকে সে নিজেকে আড়াল করতে শুরু করেছিল। এই নয় না, আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি। মন থাকে কোথায়? রানীর কথায় হুঁশ ফেরে নয়নার। আনমনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে। সরি রে, কিছু না। চল, চল। লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চল। গোত্রাতের ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে। আরিশের পাগলামি ও অত্যাচার সে আর সহ্য করতে পারবে না। এখন তার একটাই সিদ্ধান্ত, সুযোগ পেলেই পালিয়ে যাবে, যেতেই হবে। খাবার টেবিলে বসে আছে অরা, কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই। সাবিহা মন দিয়ে খাচ্ছে, কারণ গ্রামে তো এমন রাজকীয় খাবারদাবার ছিল না। তালহা অল্প খেয়ে আরিশের সঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত। কিন্তু অরার মন কোনো কিছুতে নেই, তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে পালাবে। ভাবি, কিছু খাচ্ছেন না কেন? তামান্নার প্রশ্নে অরা কিছু বলার আগেই সাবিহা তাড়াতাড়ি বলে উঠল, কুকুরের পেটে তো ঘি হজম হয় না। তামান্না জীবনে এত রিচ খাবার খেয়েছে নাকি? হুহ। অরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এতটা অপমানিত সে কখনো হয়নি। সবকিছুই এই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে, অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। তামান্না রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তাসলিমা খাতুন অবশেষে বললেন, সাবিহা, অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না। নিজের খাবারে মনোযোগ দে। সাবিহা মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল। অরার গলা দিয়ে আর খাবার নামছিল না। তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠছিল। সে নিঃশব্দে খাবারের প্লেট রেখে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে কখন যে চোখ লেগে এসেছিল, অরা বুঝতেই পারেনি। হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে ওঠে সে। আরিশ। আরিশ তার পাশে বসে, আঙুল দিয়ে তার ঠোঁট স্পর্শ করছে। অরা তাড়াতাড়ি উঠে বসল, চোখে প্রশ্ন ও অস্থিরতা। আপনি আমাকে বিয়ে কেন করলেন? অরা তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি, ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল। আরিশ অরার আচরণের কারণ বুঝতে পারছে না। তবে সে কিছু একটা ঘটেছে, সেটা অন্তত অনুভব করছে। সে ধীরে ধীরে অরাকে কোলে তুলে বসাল। তারপর অরার লম্বা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগল, যেন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু অরা কিছুতেই শান্ত হতে পারছিল না। আমার পুরুষত্ব প্রমাণ করতে হবে। সোজা কথায়, শারীরিক সম্পর্কের জন্য। প্রতিটা রাতে এটা বোঝাতে, তাজরিন খান আরিশের মেশিনের শক্তি কতটা। তোমার মতো করেই বললাম, হামিংবার্ড। অরার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপের হাসি। রাগ, অভিমান, অপমানবোধ, সবকিছু তাকে ঘিরে ধরেছে। এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন? শুধুমাত্র এসবের জন্য? হ্যাঁ। ভালোবাসা, প্রেম, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।
আই অনলি হ্যাভ ফিজিক্যাল নিডস। আর তুমিও জানো তোমারও রয়েছে। আমি তোমাকে এমন সুখ দেব যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ওহ! ওরা চুপ করে গেল। আরিশের সাথে কথা বলার কিছু নেই। সে জানে লোকটা ভয়ানক, খুবই খারাপ। ওরার চোখে জল আসছে, কিন্তু সে কাঁদছে না। এখানে থেকে পালাতে হবে তাকে, যে কোনোভাবে। আরিশ ওরার চুলগুলো খোপা করে দিয়ে বলল, রেডি হয়ে নাও। কেন? কোথায় যাচ্ছি? শপিং করতে যাব। গতকাল তো বলেছিলাম। ওরা কিছুক্ষণ ভাবল, তারপর হাসিমুখে বলল, ঠিক আছে, রেডি হয়ে আসছি। ওকে, হামিংবার্ড। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। সময়টা বিকেলবেলা। হালকা কমলা রঙের আভা যেন নেমে এসেছে চারপাশে। গাড়ির ভেতর পাশাপাশি বসে আছে ওরা আর আরিশ। আরিশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, আর ওরার দৃষ্টি জানালার কাছ পেরিয়ে হারিয়ে গেছে অজানা কোনো গন্তব্যে। তার পরনে সাদা থ্রিপিস, খোলা চুলগুলো কাঁধে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে হালকা কাজল আর ঠোঁটে কোমল লিপস্টিকের ছোঁয়া। আরিশের পরনে বরাবরের মতোই কালো রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। ওরার হালচাল সুবিধার ঠেকেছে না আরিশের। কিছু একটা ভাবছে মেয়েটা। বাড়িতে কেউ কিছু বলছে? নাকি অন্য কিছু? আরিশের ভাবনা ডালপালা মেলতে শুরু করেছে। ওরাকে নিয়ে তার ভাবনার শেষ নেই। সকালবেলা ঘুম ভেঙে সামনে তাকালেই এতটুকু একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরিশ। কি স্নিগ্ধ, সুন্দর, মায়াময় লাগে তখন ওরাকে, সেটা শুধু আরিশই জানে। ওরার এই স্নিগ্ধ মুখখানাই আরিশের ভালো লাগার কারণ হয়ে উঠছে আজকাল। কিন্তু আরিশ সে বিষয় মনকে মোটেও প্রশ্রয় দেয় না, বরং মনকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। আর কতদূর? নিচু স্বরে জানতে চায় ওরা। আরিশ মুচকি হেসে হাত বাড়িয়ে ওরার এলোমেলো চুলগুলো আলতোভাবে গুছিয়ে দেয়। তারপর বলে, আর 5 মিনিট। আচ্ছা। আরিশ তাকায় তার দিকে, চোখে আধো মজা, আধো কৌতূহল। ঘটনা কি, হামিংবার্ড? শপিং করা নিয়ে আজ এত আগ্রহ? জামাকাপড় নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই। তাহলে? ওরা শুকনো ঢোক গিলল। ওরা যে আজ পালিয়ে যাওয়ার মতলব করেছে, লোকটা কি কোনোভাবে সেটা বুঝতে পেরে গেল? ওরার অস্বস্তি হচ্ছে। কিছুতেই ধরা পড়া যাবে না। সাবিহা আপুর কথায় খারাপ লেগেছিল অনেক। সেজন্য তাড়াতাড়ি দামি শাড়ি পরতে হবে, সেজেগুজে বাড়িতে ঘুরতে হবে। সবাই দেখবে আর লুচির মতো ফুলবে। ওরার ভঙ্গিমা, কণ্ঠের ভেতরে ছেলেমানুষী অভিমানের ছায়া দেখে আরিশ হেসে ফেলল। এই চঞ্চল, কথার ফুলঝুরি মেয়েটা এতদিন ধরে চুপ করেছিল কেন? ভয় পায় সে? হয়তো। গাড়িটা ধীরে থামিয়ে আরিশ বলে, ওকে, মাই লিটল বার্ড। লেটস গো ফর শপিং। আমরা পৌঁছে গেছি। ওরা আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল শপিং মলের সামনেই আছে কিনা। তারপর খুশি মনে বলল, চলুন, চলুন। ওয়েট। হঠাৎ আরিশ ওরার হাত টেনে ধরল। ওরার চোখে প্রশ্ন। আরিশ কিছু না বলে তার ঠোঁটে আলতো করে কিস করল একটা। ওরার মেজাজ খারাপ লাগছে। বাড়ির বাইরে, গাড়ির ভেতর এসেও এসব। আর মাত্র কিছুক্ষণ। তারপর আর নাগালেই পাবেন না। মনে মনে কত কথা ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ রইল ওরা। নিজের চিন্তার গহ্বরে হারিয়ে গিয়েছে যেন। আরিশ গাড়ি থেকে নেমে ওরার দিকে এগিয়ে এল। গা ঝাঁকিয়ে হালকা হাসি ছুড়ে সে গাড়ির দরজা খুলে ওরার সামনে নিজের হাত বাড়িয়ে দিল, রাজকীয় কুর্নিশের ভঙ্গিতে। এসো হামিংবার্ড। ওরা স্বাভাবিকভাবেই আরিশের হাত ধরে গাড়ি থেকে নেমে আসে। শপিং মলের কাচের দরজা ঠেলে একসাথে ভিতরে ঢুকে পড়ে তারা। আলো ঝলমলে পরিবেশ, হালকা এসির ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল, সবকিছুতেই যেন একটা বর্ণিল জীবন্ততা। প্রথমেই থ্রিপিসের দোকানে ঢোকে তারা। দোকানের দেয়ালে সারি সারি ঝুলছে রঙিন, জমকালো থ্রিপিস। আরিশ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না। বাজারে এখন পাকিস্তানি থ্রিপিসের চল বেশ। দোকানদারও সেই মোতাবেক একের পর এক পাকিস্তানি থ্রিপিস বের করে দেখাতে শুরু করে।
ওরা মনোযোগ দিয়ে এক একটা দেখে যাচ্ছে। কাপড়ের কাজ, রঙের সুর, কাঁথির সূক্ষ্মতা, সবকিছুর মাঝে যেন কোথাও নিজের গা ঢাকা ইচ্ছে লুকিয়ে রেখেছে সে। তার চোখে কোনো উত্তেজনা নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা আছে। আরিশ ওরার মনের ভাবনা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ওরা বলে ওঠে, আমার এত দামি পোশাক লাগবে না। নরম স্বরে বলে ওরা। চুপ। ভালো ভালো ড্রেস নাও। আরিশর গলা শক্ত হয়ে ওঠে। তাজরিন খান আরিশের স্ত্রীর দিকে যেন কেউ আঙুল তুলতে সাহস না করে। ওরার চোখের কোণে কিছু নরম আলোর ঝলক খেলে যায়, কিন্তু সে চুপ থাকে। দোকানি আবুল হাসান, বয়স 40 কি 45, ভদ্রলোকের চেহারায় আন্তরিকতা। হাতে মেরুন রঙা একটা থ্রিপিস তুলে এনে বললেন, আপু, এটা নিন। এই থ্রিপিসে আপনাকে দারুণ লাগবে, একেবারে পরীর মতো। আরিশের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে। মুখ না ঘোরালেও ভেতরে রক্ত ধীরে ধীরে টগবগ করে উঠল। সে ওরার হাতটা শক্ত করে চেপে ধরল। চলো, গলার স্বর করাতালের মতো। কিন্তু কোথায়? ড্রেস তো কিনিনি এখনো। ওরার চোখে বিস্ময়। হ্যাঁ, কিনবে। কিন্তু অন্য শপিং মলে। আর কোনো কথা বলেনি আরিশ। হনহনিয়ে বেরিয়ে গেল ওরার হাত ধরে। বেচারা আবুল হাসান থ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছুই ঢুকল না। সে তো শুধু বলেছিল পরীর মতন লাগবে। তাতেই এমন বিদায়? শপিং মলের কাচের দরজা আবার স্লাইড করে বন্ধ হয়ে গেল। তার পেছনে রয়ে গেল কিছু বিস্ময়, আরিশের চোখে লুকিয়ে থাকা একরাশ ঈর্ষা। সারা বিকেল কেটে গেল এক শপিং মল থেকে আরেকটায় ঘুরতে ঘুরতে। 3টে, 5টা, 7টা দোকান। কিন্তু শেষমেশ জামাকাপড় কেনা তো দূরের কথা, কোথাও এক জায়গায় মন বসল না আরিশের। প্রতিটা দোকানের সেলারের মুখে একই কথা। এটা পরলে ভাবিকে একেবারে অপ্সরীর মতন লাগবে। মাশাআল্লাহ, ম্যাম দেখতে এমনিতেই সুন্দর। এই কথাগুলোকেই যেন তীক্ষ্ণ বর্ষার মতো মনে হয় আরিশের কাছে। এই চটকদার প্রশংসা, অপরিচিত কারো চোখে ওরাকে পরীর সাথে তুলনা করা, এসবই যথেষ্ট তার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য। সে কিছু বলেনি। কেবল মুখে ঠান্ডা এক অভিব্যক্তি, চোখে অনাহুত কুয়াশা। গাড়ি চলছে। জানালার বাইরের আলো আধার একটানা পিছিয়ে যাচ্ছে। ওরা পাশের সিটে চুপ করে বসে আছে। মাথার ভেতর এক রাস অস্থিরতা। সে ভেবেছিল, যেভাবেই হোক আজই পালাবে। কিন্তু লোকটা কোথাও কিছু কিনল কই? জামা কাপড়, ব্যাগ, কিছুই তো নয়। মন খারাপ করতে হবে না, বাসায় ফিরে অনলাইনে সব ড্রেস অর্ডার করে দেব। তুমিও পছন্দ করে নিবে। ওরা কিছু বলল না। জানালার কাচের ওপারে সূর্যটা একটু একটু করে গলে যাচ্ছে। পোশাক নিয়ে তার কোনো ভাবনা নেই, কোনো আগ্রহ নয়। এই মুহূর্তে সে যেন একদম অন্য জগতে। হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার, চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। আইসক্রিম। আরিশ চমকে তাকায়। রাস্তার পাশে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে, রঙিন ছাতার নিচে এক বুড়ো লোক ঠান্ডা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে। আর ঠিক তখনই হুট করে আরিশের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা সন্ধ্যা। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দেব? ছোট আরিশ গাড়ির জানালা দিয়ে আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে অনুরোধ করে চলেছে বারবার। কাচের ওপারে লাল সবুজ রঙের আইসক্রিম গাড়ি, আর একটু পরেই তা দৃষ্টিসীমা পেরিয়ে যাবে। তবুও মা ব্যস্ত, ফোনে কথা বলছেন। হাসছেন, কারো সঙ্গে খুব আনন্দে গল্প চলছে। আরিশ মায়ের হাতটা টেনে ধরে। চোখে পানি টলমল করে বলে, ও মা, দাও না কিনে। গাড়ি তো চলেই গেল, দোকানটা পেছনে পড়ে গেল। মা বিরক্ত হয়ে একবার তাকান, ঠোঁটে বিরক্তি মেশানো স্বর বলল, সারাক্ষণ শুধু খাই খাই করিস। দেখছিস না কলে কথা বলছি? তারপর আবার ফোনে মনোযোগ। হাসি, গল্প, আরিশ যেন তার জীবনের বাইরের কেউ। আরিশ তখন চুপ করে যায়। ভেতরে কোথাও যেন একটা ছোট্ট কিছুর মৃত্যু হয়। সেদিনের পর সে আর কখনো আইসক্রিম চায়নি। না কারো কাছে, না নিজের কাছে। আইসক্রিম খাবে, হামিংবার্ড? হ্যাঁ। তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
মুচকি হেসে বলল, ঠিক আছে। আরিশ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করল। কিন্তু পরক্ষণেই আবার দাঁড়াল, গলা উঁচিয়ে শুধাল, কোনো ফ্লেভারের? আরিশ জিজ্ঞেস করতেই ওরা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু স্বরে বলে, ভ্যানিলা একটা, আর চকলেট একটা। বলেই নিজেই থমকে যায় ওরা। এই কথাটা তো আইসক্রিম খাওয়ার জন্য বলা হয়নি তার। ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এল কেবল কারণ ওর পালানোর একটা পথ দরকার, একটা সুযোগ, একটু সময়। আরিশ লক্ষ্য করছে ওরার মুখ। সেই চঞ্চল মেয়েটা এখন যেন অদ্ভুত রকম শান্ত, চোখে অদ্ভুত এক ছায়া। এই মেয়ে কিছু লুকোচ্ছে। আরিশ সেটা বুঝতে পারছে, কিন্তু ঠিক ধরে ফেলতে পারছে না। ওকে, বসো, আসছি। আরিশ চলে যেতেই ওরা আর দেরি করল না। খুব সাবধানে গাড়ি থেকে নেমে গেল। ক্লান্ত শরীরে স্কুলব্যাগ কাঁধে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়েছে নয়না। লোকটা কি চলে গেছে, নাকি আছে? মকবুলের মুখোমুখিও হতে চায় না নয়না। কিন্তু কি আর করার? দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। পরপর দুবার কলিং বেল বাজাল। খানিকক্ষণ বাদে দরজা খুলে দিল মকবুল। নয়না চমকাল। উনি কেন দরজা খুললেন? কিন্তু কিছু বলতে পারল না। হয়তো মা রান্নাঘরে সেজন্যই। আসো মামুনি। সারাদিন স্কুলে অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। নয়না মকবুলকে পাশ কাটিয়ে বাসার ভিতর প্রবেশ করে, নিজের রুমের দিকে এগোতে এগোতে বলে, তেমন কিছু না। মকবুল দরজা আটকে দিল। ঠোঁটের কোণে তার বিশ্রী হাসির ঝিলিক। রোকসানা মল্লিক গিয়েছেন বাজারে কিছু কেনাকাটা করতে। বাড়িতে মকবুল একা, অথচ নয়না সেটা জানে না। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রাখল নয়না। মাঝে মধ্যে ইচ্ছে করে মায়ের কাছে সবকিছু বলে দিতে, কিন্তু নয়নার সাহস হয় না। ভয়, লজ্জা, আত্মগ্লানি সবকিছু ঘিরে ধরে তাকে। এসব ভাবতে ভাবতে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেলল নয়না। মাথাটা ভীষণ ধরে আছে নয়নার। গোসল করলে যদি ভালো লাগে সেজন্য ওয়াশরুমের দিকে এগোল সে। কিন্তু আচমকা পেছনে থেকে কেউ জড়িয়ে ধরাতে চমকাল নয়না। পুরুষালী স্পর্শ। আতকে উঠল নয়না। কে? কে? চিৎকার করে উঠতেই মকবুল বিশ্রীভাবে হেসে বলল, মামুনি আমি, তোমার মকবুল চাচ্চু। ভয়, ঘৃণায়, রাগে থরথর করে কাঁপছে নয়নার শরীর। মকবুলের নোংরা স্পর্শে কান্না পাচ্ছে। ছাড় বলছি। শয়তানের বাচ্চা, তুই এখনো শয়তানি আছিস। মা কোথায়? মা, মা, মা। মকবুল নয়নাকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে থুতনি চেপে ধরে, অন্য হাতে নয়নার গলা চেপে ধরে বলে, বাসায় কেউ নেই মামুনি। আর এভাবে বলছো কেন? শয়তানি বলে না এটাকে। চুপচাপ মেনে নাও সব, নয়তো। নয়না মকবুলের পায়ে লাথি মারে, ধস্তাধস্তি করতে শুরু করে। মকবুলও নয়নাকে জোর করতে থাকে। আমার কিছু হলে আমার বাবা মা তোকে খুন করে ফেলবে হারামির বাচ্চা। ছাড়। মকবুল নয়নার কোনো কথা শোনে না। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। কিশোরী নয়নার শরীরে তার স্পর্শ গাঢ় হতে থাকে। নয়নাও নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। এতক্ষণ পাগলের মতো ড্রাইভ করছিল আরিশ। ওরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে সে। আইসক্রিম কেনা শেষে গাড়ির কাছে আসতেই দেখে ওরা নেই। ওরাকে খুঁজে পাচ্ছিল না। সবকিছু এলোমেলো লাগছে তার। কিছুটা সময় লাগলেও আরিশের বুঝতে অসুবিধা হয় না ওরা কোথায় যেতে পারে। তাই দেরি না করে তখনই ওরাদের বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল আরিশ। সময় নষ্ট না করে গেট পেরিয়ে সোজা বাড়ির দরজায় পৌঁছে গেল আরিশ। কলিং বেল বাজালো কয়েকবার কিন্তু দরজা খুলছে না কেউ। মেজাজ হারাচ্ছে আরিশ। ওরা না হয় দরজা খুলবে না, কিন্তু রোকসানা মল্লিক? আশেপাশে তাকাতেই হঠাৎ ওরার দিকে নজর গেল আরিশের। ওরাকে দেখা মাত্রই আরিশ তার দিকে তেড়ে মেরে গেল। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছ। ওরার দুই কাঁধে আরিশের হাতের চাপ, ব্যথায় চোখ সংকুচিত হয়ে আসছে ওরার। কিন্তু ওরা সেদিকে খেয়াল না করে বলল,
আপনি প্লিজ দরজাটা ভেঙে ফেলুন। আমার মনে হচ্ছে বাসায় কিছু ঠিক নেই। আমি এসেছি মিনিট 5 হবে, কলিং বেল বাজালাম, কেউ দরজা খুলল না। মাকে কল দিলাম, বলল বাসায় নেই উনি। মকবুল চাচা আছে বাসায়? নয়না, ওর এতক্ষণে বাসায় ফেরার কথা। চাচা সুবিধার না। নয়না, আরিশ, নয়না। ওরা কিছু বলতে পারছে না আর। ভয় কথা জড়িয়ে যাচ্ছে তার। আরিশ আপাতত সবকিছু ভুলে ওরাকে বুকে জড়িয়ে ধরল। শান্ত হও, আমি দেখছি। ওদের কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে জোরেশোরে শব্দ হল। মনে হলো বাসন কোসন ফ্লোরে পড়েছে। ওরার চোখ বড় হয়ে গেছে। আরিশ ইশারায় তাকে আশ্বস্ত করল। ওরাকে একপাশে দাঁড় করিয়ে দরজায় লাথি মারতে লাগল। পরপর কয়েকবার লাথি মারার পরেও দরজা ভাঙল না। ওরা কাঁদছে। আরিশ ওর মুখের দিকে তাকাল। তারপর আরেকটা লাথি। দরজা ভেঙে গেল। আরিশ দ্রুত পায়ে বাসার ভিতর প্রবেশ করল। ওরা পিছু পিছু। বাঁচাও, কে এসেছ? বাঁচাও প্লিজ, ভাঙা গলায় চিৎকার করে উঠল নয়না। ওরা শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল, আর পেছনে পেছনে আরিশও। শরীরের পোশাক ছেঁড়া, হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে নয়না। ওর চোখে আতঙ্কের ছায়া। সামনে দাঁড়িয়ে আছে মকবুল, অসুস্থ, লোলুপ চেহারায়। ওরা এক দৌড়ে গিয়ে নয়নার সামনে আড়াল হয়ে দাঁড়াল। আরিশ এগিয়ে গিয়ে মকবুলকে ধরে মারতে শুরু করল। নয়না, কিচ্ছু হয়নি বোন, কিছু না। শান্ত হ, আমি আছি তোর পাশে, কিছুই হবে না তোর। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাসের ভারে ঘরটা যেন গুমোট হয়ে উঠেছে। ভয়, দুঃসহ যন্ত্রণায় ওরাকে জড়িয়ে ধরে আছে সে। ওরা নিজের ওড়না খুলে নয়নার গায়ে জড়িয়ে দেয়, স্নেহে, শীতে কম্বলের মতো। ওদিকে আরিশ মকবুলকে টেনে বসার ঘরে নিয়ে যাচ্ছে। মুখে তার আগুন, রাগ, ঘৃণা। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এসব করার সাহস হয় তোর? তোকে আজ জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব, হারামজাদা। আই উইল কিল ইউ। আরিশের ঘুষি, লাথিতে দেহটা কেঁপে ওঠে মকবুলের। এর মধ্যে রোকসানা মল্লিক ফিরলেন বাজার থেকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর অস্বাভাবিক এক উত্তেজনা। নয়নার চোখে পানি, গায়ে অরার ওড়না জড়ানো, আরিশ তেতে আছে রাগে। মকবুল ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কি হচ্ছে এখানে? আরিশ, তুমি কেন মারছ ওকে? রোকসানা আতকে উঠলেন। তোমার এই দেবর কি করেছে দেখো আগে, তারপর কথা বলবে। ওরা গর্জে উঠল। শান্তশিষ্ট ওরা যেন বাঘিনী হয়ে গেছে। রোকসানার মুখ শুকিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। নয়নার বিধ্বস্ত মুখ, ভেজা চোখ রোকসানার বুকে অসহ্য যন্ত্রণার সূচ ফুটিয়ে দিচ্ছে। তুই কি করেছিস, মকবুল? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? রাগে কাঁপছেন রোকসানা, তেজি গলায় বললেন রোকসানা। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। তুই কি করেছিস, মকবুল? কি করেছিস তুই আমার মেয়ের সঙ্গে? রোকসানার গলা থরথর করে কাঁপছে রাগে। চোখে যেন আগুন। তিনি তেড়েমেড়ে এগিয়ে এলেন মকবুলের দিকে, যেন ছিঁড়ে ফেলবেন তাকে। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। বারবার আরিশের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছে সে। আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আর ঠিক তখনই নয়না ওরার কোল থেকে ধপ করে পড়ে যায়। অজ্ঞান। রোকসানার মনোযোগ এক ঝটকায় মেয়ের দিকে ঘুরে যায়। নয়না। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। মা, নয়নাকে ঘরে নিয়ে চলো। রোকসানার কণ্ঠে কান্না আর ভয় মিলেমিশে এক অসহায়তা। ওরা কাঁপতে কাঁপতে নয়নাকে সামলানোর চেষ্টা করে। আমি পারছি না একা ধরে রাখতে মা। চল, আমি ধরছি। রোকসানা মেয়ে আর ওরার ভর নিয়ে নয়নাকে টেনে তোলেন। তার চোখে শুধু একটাই প্রশ্ন, এ মেয়েটা ঠিক হবে তো? চল মা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হয়নি। ওরার কণ্ঠে সান্ত্বনার ছোঁয়া, কিন্তু গলায় একরাশ শঙ্কা। আপনারা নয়নাকে রুমে নিয়ে যান। আরিশ ঠান্ডা গলায় বলে।
চোখে তখনও আগুন। এই জানোয়ারটার বিচার আমি করছি। ওরা একবার তাকায় মকবুলের দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে নয়নাকে বুকে আগলে রুমের দিকে এগিয়ে যায়। মকবুল আরিশের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। মকবুল আরিশের পা জড়িয়ে ধরে কাঁদে, ভিজিয়ে ফেলে মেঝে। বাবা গো, একটা ভুল হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, তবু মাফ করো। এই বয়সে শরীর সইছে না আর। এত মার খেতে পারছি না বাবা। আরিশ থমকে যায় এক মুহূর্ত। চোখ নামিয়ে দেখে এই লোকটাই নয়নার সর্বনাশ করতে চেয়েছিল। গর্জে ওঠে তার বুকের ভেতর থেকে এক পশুর ডাক। তুই মানুষ না, মকবুল। তুই একটা ঘৃণ্য কীট। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় মকবুলের মুখে। আবার রক্ত। মকবুল ছিটকে পড়ে যায়, মুখে গোঙানি। আরিশ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস কর, শয়তান যদি সত্যিই কথা বলতে পারত, তবে সেও তোকে দেখে বলত। আমি না, এই জানোয়ারটা করেছে সব। তুই নিজের পাপ শয়তানের ঘাড়ে চাপাতে চাইছিস? ছি, তোর মতো ঘৃণ্য কিছু আর হয় না। আরিশ থমকে দাঁড়াল এক মুহূর্ত, চোখে তীব্র ঘৃণা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। এই বয়সে নাকি মারধর সইছে না। অথচ এতটুকু একটা মেয়ের ওপর হাত ঝাঁপিয়ে পড়তে তোর কোনো কষ্ট হয়নি, তাই না? চোখ দুটো লাল, কণ্ঠে বিদ্যুৎ আরিশের। বাস্টার্ড। আরেকটা ঘুষি মেরে আরিশ মকবুলকে প্রায় অচেতন করে ফেলল। মকবুল ফ্লোরে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছিল কষ্টে। নিজে উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার। আরিশ কারো সঙ্গে ফোনে কথা বলল। সংক্ষিপ্ত কথায় জানিয়ে দিল, তুলে নিয়ে যেতে হবে। মকবুলকে আপাতত ঘরের পেছনের খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হল। আগামীকাল থানায় যোগাযোগ করা হবে। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে নয়না। ওরা বসে আছে তার পাশে। ডাক্তার এসেছে, আরিশই কল করে আনিয়েছে। ঘরের এক কোণায় মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছেন সোলাইমান মল্লিক। নিজের মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে তার। কারণ দিনশেষে মকবুল তো সোলাইমানেরই বন্ধু ছিল। রোকসানাও খুব ভেঙে পড়েছে। মেয়েটার সাথে ছোট থেকে এরকম হয়ে এসেছে, অথচ আজ সর্বনাশ ঘটতে ঘটতে বেঁচে যাওয়ার পর সবকিছু জানতে পারলেন তিনি। আরিশ মকবুলের মুখ থেকেই স্বীকারোক্তি নিয়েছে, রেকর্ড করে রেখেছে সব। আপাতত আজকের রাতের জন্য নয়নাদের বাড়ির পেছনে খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। আগামীকাল সকালে আরিশ থানায় কল করবে। নয়না বিছানায় নিস্তেজ পড়ে আছে। চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মাথার পাশে একটা ছোট্ট টেবিলে স্যালাইন ঝুলছে। আরিশ ঘরের এক কোণে দাঁড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ, মুখে তীব্র রাগ তার। বাবা মায়ের উচিত সন্তানদের দিকে খেয়াল রাখা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাদের পরিচিত কিংবা আত্মীয়ের মাধ্যমেই যৌন হয়রানির শিকার হয়, আর এসব নির্যাতনের কথা গোপন রাখার ফলেই একদিন বর্ষর বিপদ ঘটে। ডাক্তার স্টেথোস্কোপ সরিয়ে বললেন, প্রেশার খুব লো। ও এখন শকে আছে। ভালো হয়েছে সময়মতো ওকে বাঁচানো গেছে। না হলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। সোলাইমান বসা থেকে উঠে মেয়ের বিছানার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে গলা ধরে আসা স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? এসব কিছু মনে রাখবে না তো? মানে ও স্বাভাবিক থাকবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না। ওর মানসিক অবস্থা খুব ভেঙে পড়েছে। ট্রমা কিভাবে মোকাবিলা করবে সেটা সময়ই বলবে। কিন্তু সাবধানে থাকতে হবে। কাউন্সেলিং লাগতে পারে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। চিন্তার কিছু নেই আপাতত। নয়নার মা কান্না চেপে বসে আছেন বিছানার পাশে। চোখে অশ্রু, মুখে স্তব্ধতার ছাপ। ডাক্তার কিছু ঔষধ লিখে বেরিয়ে যান। আপাতত নয়না মানসিকভাবে যেমন বিধ্বস্ত তেমনি শারীরিকভাবে দুর্বল। সোলাইমান ফ্লোরে বসে পড়ে নয়নার হাত ধরে ফিসফিস করে, আমার ভুলের জন্যই আজ এত বড় সর্বনাশ হতে চলেছিল নয়না। আজ থেকে যদি দরকার হয়, আমি তোর ছায়া হব। কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। কেউ না। সোলাইমান নিঃশব্দে কাঁদছেন। আরিশ হাতঘড়িতে সময় দেখে নিল একবার,
রাত 9টা পেরিয়ে গেছে। ওরা বসে আছে চুপচাপ, মুখে কথা নেই। তাদের দুই বোনের জীবনটায় কেন এমন হচ্ছে? আপনারা শক্ত থাকুন। বিপদ ঘটেনি, নয়না ঠিক আছে। মানসিক যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাপোর্ট পেলেই সেরে যাবে। কিছুদিন বাসার ভিতরে রাখবেন নয়নাকে। লোকজনের কথা শুনলে মানসিকতা খারাপ হয়ে যেতে পারে। এত কিছুর মধ্যে আরিশের এমন মনোভাব দেখে অবাক হয়েছে ওরা। লোকটার মনে মায়া দয়াও আছে তাহলে। রোকসানা আরিশের দিকে এগিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন বুকে। আরিশ একটু কেঁপে উঠল, যেন মায়ের ছোঁয়া। কথায় বলে না, মাসির শরীর থেকে মায়ের গন্ধ আসে। আরিশের বেলায়ও তেমন হয়। এজন্যই আরিশ রোকসানার থেকে আরও দূরে সরে থাকে সবসময়। কিন্তু এই মুহূর্তে আরিশ দূরে সরতে পারল না। আজ তার কাছে দাঁড়িয়ে আছে একজন অসহায় মা, যার মেয়ে তারই সামনে জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। তুই না এলে নয়নার কি হতো জানি না আরিশ। তোকে কি বলবো জানি না আমি। শুধু বলবো, ওরাকে ভালো রাখিস বাবা। অতীতে যা হয়েছে ভুলে যা। পৃথিবীর সব নারী একরকম হয় না বাবা। আরিশ কিছু বলল না, বলার ইচ্ছেও করছে না। কিন্তু নয়নার দিকে তাকিয়ে মায়া হলো তার। কিছু হতো না নয়নার। মকবুলের শাস্তির বিষয়টা আমি দেখব। রোকসানা আরিশকে ছেড়ে দিয়ে সোলাইমান মল্লিকের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখো তুমি এরকম করে থেকো না। মেয়েটা জ্ঞান ফেরার পর তোমাকে এমন দেখলে আরও কষ্ট পাবে। সোলাইমান চোখের জল মুছে নয়নার দিকে তাকায়। আরিশ ওরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল, কিন্তু ওরা মাথা নেড়ে না বলল। আরিশ চোখ পাকাল। ওরা মাথা নিচু করে ফেলল শুধু। আচ্ছা তামান্না, তোমার বাড়িতে কেউ নেই? বসার ঘরে সোফায় বসে আছে তালহা। তামান্না ডাইনিং টেবিলে রাতের খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। তামান্না ও তাসলিমা নিজেদের ঘরে আছেন। কাজ করতে করতে উত্তর দিল তামান্না। না ভাইজান, থাকার মধ্যে ছিল একটা ভাই আর মা। বাবা তো শেখবেই মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট। ভাই আমার থেকে 5 বছরের বড়। একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে সে। শুনেছি তার শ্বশুর অনেক বড়লোক। এতটাই বড়লোক যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেনি ভাই। ওর আত্মসম্মানে লাগত সেজন্য। এমনিতেই নানান রোগশোকে আক্রান্ত ছিলেন মা। তার ওপর ভাইয়ের এমন সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর একদিন হঠাৎ তিনিও। তামান্নার গলা ভারী হয়ে এসেছে। দু চোখ জল গড়িয়ে পড়ছে গালে। তালহা বিষয়টা বুঝতে পেরে তামান্নার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত। প্লিজ তুমি কেঁদো না। আমরা কেউই চিরস্থায়ী নই। সবাই একদিন মারা যাব। হুম। গাড়ির হর্নের আওয়াজে নড়েচড়ে উঠল তামান্না। হাতের কাজ ফেলে রেখে দরজার দিকে এগোল সে। তালহা ওর পেছনে পেছনে যাচ্ছে। ভাইয়া, ভাবি এসেছে, শিওর? ভাবি? তামান্নার কথায় হেসে উঠল তালহা। মাথা চুলকে বলল, ভাবি মা এসেছে। ভাইয়া বরাবর ওভার পসেসিভ ছিল, ভাবি মায়ের ক্ষেত্রে সেটা আরে বেশি। তামান্না কিছু বলল না। আর কেউ না জানলেও ওরার প্রতি আরিশের আচরণ কেমন সেটা তামান্না ভালো করে জানে। খোলা আকাশের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মকবুল। আশেপাশে কিছু নেড়ি কুকুর বসে আছে। কেন যে নয়নার সাথে আজ এমন করতে গেল সেই ভেবেই আফসোস হচ্ছে তার। নিজের ওপর রাগ হচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। শরীর দুর্বল। আরিশের অত মার খেয়ে শরীরের প্রতিটি গাঁটে গাঁটে ব্যথায় ছেয়ে গেছে। আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকালো মকবুল। সেই সাথে খুশিও হল বটে। সামনে তাকালো, অন্ধকারে অস্পষ্ট সব। মকবুলের সামনে দাঁড়িয়ে আছে 28 কি 29 বছর বয়সী একজন যুবক। হাতে ফোন, ফ্ল্যাশলাইট জ্বলছে। পরনে তার কালো রঙের টি শার্ট, সাথে জিন্স। তবে মুখে মাস্ক। আপাতত ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে এতটুকুই দেখতে পেল মকবুল। মা। কে বাঁচাও, বা। বা। আমি ভুল করে। ছি। কথা জড়িয়ে যাচ্ছে মকবুলের। ভাঙা ভাঙা গলায় বলল এতটুকুই।
যুবক মকবুলের দিকে এগোল। ফোন মাটিতে রেখে দ্রুত মকবুলকে মুক্ত করতে লাগল সে। বিছানার মাঝখানে জোড়সড় হয়ে বসে আছে ওরা। পরনে গোলাপি রঙের থ্রিপিস, খোপা করা চুল, কানে গলায় কোনো গয়না নেই এখন। সামনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। আরিশ দাঁড়িয়ে আছে, হাতে দড়ি। আজকে যা করেছে তাতে শাস্তি কতটা ভয়ানক হবে সেসব ভেবেই চোখে জল এসে যাচ্ছে ওরার। ওভাবে পালিয়ে গিয়ে নিজ বাড়িতে যাওয়ার মতো ভুল কিভাবে করল সে, সেসব ভেবেই খারাপ লাগছে ওরার। অবশ্য বাড়িতে গিয়েছিল বলেই আজ নয়না বেঁচে গেল। নয়নার কথা মনে পড়তেই বুকটা খা খা করে উঠল ওরার। বোনটাকে রেখেই চলে আসতে হল। আরিশ কিছুতেই তাকে রেখে এলো না। কি দেখছ হামিংবার্ড? ভয় লাগছে? ওরা কাপা কাপা গলায় বলল। দড়ি দিয়ে কি করবেন? আরিশের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। সে এগিয়ে এলো ওরার দিকে, ওরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কেবল। কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? দড়ি দিয়ে কি করে বলো তো? ওরা চমকায়, থমকায়। আরিশ কি তাকে বেঁধে কিছু করতে চলেছে? ওরা আতঙ্কে এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইলে আরিশ ক্ষিপ্ত গতিতে ধরে ফেলল তাকে। ওরা ঠুকরে কেঁদে উঠে বলল, আমি একটা মানুষ, দয়া করুন, প্লিজ এরকম করবেন না। আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে কিছুটা ঝুঁকে বিছানায় ছেড়ে দিল। ভাগ্যিস বিছানাটা বেশ নরম, নয়তো ওরার কোমর আস্ত থাকত না। আই নিড দিস, হামিংবার্ড। ভালোবাসা চাই না, যা চাই সেটা জোর করেই আদায় করে নেব। ওরা কিছু করতে পারছে না। আরিশ তার হাত দুটো খাটের মাথার ওপরে তুলে বেঁধে ফেলেছে। প্লিজ, প্লিজ, বড্ড করুণ শোনাচ্ছে ওরার গলা। আরিশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগোল। ওরার শরীর থেকে ওড়না সরিয়ে ফেলল। তারপর নিজেরটি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, আর ইউ রেডি ফর দিস? ওরা কেঁদে বলে, না। আরিশ হাসে। ওরার বুকে মাথা রেখে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে ঘুমাবো আজ। সারা রাত আমাকে এভাবেই সহ্য করতে হবে তোমাকে। নড়তেও পারবে না। ওরা কিছুটা অবাক হল। শুধু বুকে মাথা রাখার জন্য এত কিছু করল আরিশ? শুধু এটুকুই? আরও কিছু চাও? তুমি বললেই সবকিছু। না, 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 তা বলিনি। উফ, কি ধুম টানানানা করছো? ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ওরার পেটে হাত রেখে শুয়ে আছে বুকে। ক্লান্ত লাগছে বেশ। মনে হচ্ছে ওরার বুক কোনো শান্তির স্থান, যেখানে মাথা রাখতেই কেমন শান্তি শান্তি লাগছে। কিছু না, ঘুমান। গুড নাইট, ছোট্ট পাখি। আরিশ ওরার বুকের মাঝখানে একটা কিস করে। নাক দিয়ে দুষ্টুমি করে কিছুক্ষণ। একটা সময় ঘুমিয়ে পড়ে, ওভাবেই দুজন। রাত ৩টা। শহরের একেবারে প্রান্তে পুরনো জাহাজঘাটের পাশে পরিত্যক্ত কারখানা। ছায়া আর শীত মিশে আছে বাতাসে। যেখানে মানুষের পা পড়েনি বহু বছর। চেয়ারে বসে আছে মকবুল, তবে স্বেচ্ছায় নয়। তার শরীরটা রশিতে এমনভাবে বাঁধা যেন পেশিগুলো চিৎকার করে উঠছে। মুখে গোজা জমাট কাপড়, চোখ দুটো ফুঁসে উঠছে ভয়। জ্ঞান হারিয়েছিল এতক্ষণ। মকবুল কিছু বুঝতে পারছে না। যতদূর মনে পড়ে অচেনা যুবক তাকে খোলা মাঠ থেকে মুক্ত করার পর ধরে ধরে একটা গাড়িতে উঠে বসেছিল। কিন্তু তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। শুধু তার নিঃশ্বাসটা কুয়াশার ভেতর থেকেও শোনা যাচ্ছে। এটাই সেই যুবক। কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন? আর তাকেই বা বেঁধে রেখেছে কেন? জানিস, মকবুল, ধর্ষণের বিচার আদালতে হয় না এখন। এজন্য আমি নিজেই এক একটা ধর্ষককে নিজের আদালতে শাস্তি দেই। মকবুল আতকে উঠল যুবকের কথায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সাথে উল্টাপাল্টা কিছু করবে? মকবুল কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, কে তুমি? আর আমাকে এখন কেন নিয়ে এসেছ? কোনো উত্তর পেল না মকবুল। যুবকটি ঠোঁটে হালকা একটা নির্মম হাসি নিয়ে ধীরে ধীরে ঘরের এক কোণায় এগিয়ে গেল। সেখান থেকে তুলে আনল একটা পুরনো ধাতব হুক। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি।
চেয়ারে বসা মকবুলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। নড়ারও উপায় নেই। চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি তা আন্দাজ করতে পারছে না। যুবক নিঃশব্দে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ঠান্ডা মাথায় মকবুলের পায়ের নখের নিচে হুকটা ঢুকিয়ে ধীরে ধীরে উল্টো করে তুলতে শুরু করল। মকবুল দম নিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার শিরাগুলো ফুলে উঠল, মুখ বেগুনি ছায়া নিল যন্ত্রণায়। সে যেন হাওয়ায় ঝুলে থাকা এক মৃতপ্রায় দেহ, নড়তে পারছে না, কাঁদতে পারছে না, শুধুই অসহায়। হুকটা একটানে উল্টো করে তুলে নিতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। যুবক তাকিয়ে রইল, শান্ত, স্তব্ধ। যেন এটাই প্রাপ্য ছিল মকবুলের। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল। অপেক্ষা কর, সবে তো শুরু। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল। অপেক্ষা কর, সবে তো শুরু। মকবুলের চোখে ভর করেছে ভীতির কালো ছায়া। যুবকের দিকে তাকিয়ে সে কিছু বলতে চাইলেও গলা বাঁধা হয়ে গেছে। আজকের এই ভয়াবহ মুহূর্তে কি ঘটবে, সে ভেবেই আতঙ্কে কাঁপছে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও। যুবক তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটিয়ে কিছু না বলে মকবুলের দিকে এগিয়ে আসে। তার হাসি যেন কপালে কালো মেঘ হয়ে ভর করেছে। মকবুলের চিৎকারে কিছু যায় আসে না যুবকের, যেন সে এক রোবট, যার মনের কোনো অনুভূতি নেই। এবার যুবক পকেট থেকে সুই আর মোটা সুতা বের করে, ধাতব জিনিসগুলোর ঠান্ডা স্পর্শ মনে হয় মকবুলের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। যুবক ধীরে ধীরে মকবুলের দিকে এগোচ্ছে, তার পায়ের নিচে মাটি গলে যাচ্ছে যেন। মকবুলের শ্বাস আটকে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের প্রতিটি রন্ধ্রে ব্যথা ঢুকছে, কিন্তু তার চিৎকার বের হচ্ছে না, শুধু চোখে আতঙ্কের ছায়া। যুবক মকবুলের ঠোঁটে আঙুল ছুঁয়ে, মুখে অদ্ভুত এক হাসি ফুটাল, যেমন সে যন্ত্রের মতো কোনো কাজ করছে। মকবুল বারবার নিঃশ্বাস ফেলছে, শ্বাস নিতে পারছে না, তার হৃদয় টানটান হয়ে গেছে। যুবক মকবুলের ঠোঁট সেলাই করতে শুরু করল, এক এক করে সুই আর সুতোর ফুটো যেন মকবুলের চিৎকার চেপে ধরছে। প্রতিটি সেলাইয়ের সাথে রক্ত বেয়ে পড়ছে, আর যুবক হাসছে, যেন কোনো অদ্ভুত শান্তি অনুভব করছে সে। মকবুলের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, পারে না। সে জানে, এখানে কেউ নেই যে তাকে বাঁচাবে। তার গোঙানি আর কষ্ট শুধু খালি বাতাসে হারিয়ে যাচ্ছে। নে মকবুল, এবার আরও ভালো করে চেঁচা। ওই মেয়েটা, মানে নয়নাও নিশ্চয়ই তোর হাত থেকে বাঁচার জন্য এভাবেই চেঁচিয়েছিল? হ্যাঁ, এভাবেই চিৎকার করেছিল। প্রতিটা মেয়েই তার সম্মান রক্ষা করতে চেঁচায়, ধর্ষকদের কাছে অনুনয় বিনয় করে। কিন্তু তোরা তো শুনিস না। তোদের কামনা বাসনা তুঙ্গে থাকে তখন। মকবুলের মুখ দিয়ে শুধুমাত্র উম উম শব্দ বের হচ্ছে, তার কণ্ঠে কোনো শক্তি নেই, যেন সে নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেবল ভয় ও অবিশ্বাসের মাঝে আটকে গেছে। মরার আগে সে যেন নরক যন্ত্রণা সহ্য করছে, যেন তার আত্মা বের হয়ে যাচ্ছে, কিন্তু শরীর রয়ে যাচ্ছে, তার শরীর থেকে প্রতিটি ক্ষণ যন্ত্রণার মতো বেরিয়ে আসছে। যুবক পায়চারি করতে শুরু করে, তার পা মাটি ছিঁড়ে যাচ্ছে যেন। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে, সিগারেট ধরায়। ধোয়ার পর ধোয়া বের হতে থাকে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। শুধু তার সিলুয়েট স্পষ্ট, যেন এক ভয়ঙ্কর দৈত্য। যুবক ধোয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা গলায় বলে, এখনই মরতে চাস মকবুল? নাকি এভাবে থাকতে চাস কয়েক ঘন্টা, তোর সমস্ত যন্ত্রণার সাথে? মকবুল তার অসহায় অবস্থায় কেবল মাথা নাড়ে, তার চোখে কেবল হতাশা এবং আক্ষেপ। সে নিজেকে এই মুহূর্তে মরতে চাইছে, এই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি চায়। কিন্তু যুবক তার মনে ভয়ঙ্কর কিছু ভাবনায় মগ্ন থাকে, যেন সে মকবুলকে আরও টেনেও নিয়ে যেতে চায়। সকাল হয়েছে। ঢাকা শহরে পহেলা বৈশাখের প্রথম রোদ যেন নতুন জীবনের সংকেত দিচ্ছে আজ। আকাশের নীল বর্ণ হয়ে উঠেছে কিছুটা ম্লান, আর সূর্যের আলো ঢাকায় এসে পড়েছে, মৃদু গরমের মধ্যে শীতলতার এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে পত্রিকা বিক্রেতারা তড়িঘড়ি পত্রিকা বিক্রি করছে,
আর বিভিন্ন জায়গা থেকে বৈশাখী মেলায় যাত্রার শব্দ শোনা যাচ্ছে। শহরের ব্যস্ততা আজও কম নয়, তবে বৈশাখের দিনটায় যেন একটু অন্যরকম রঙে আঁকা থাকে সবকিছু। সকালের বাতাসে হালকা সরিষার গন্ধ, আর মানুষজন নিজেদের নববর্ষের সাজে কিছুটা উল্লাসিত হয়ে বেরিয়ে আসে। এই সময় ঢাকা শহরের সড়কগুলো কেবল যানজটে আটকা পড়া নয়, আনন্দের মিশ্রণে পূর্ণ। গাছের পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে, আর দূরে কোথাও মিষ্টির দোকানের গন্ধ এসে মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। আজ পহেলা বৈশাখ, ঢাকার ভেতর যেন নতুন কোনো রকমের আঙিনায় ঢুকছে, যেখানে কিছুটা শান্তি আর আনন্দ মিশে গেছে শহরের গতিশীলতায়। চোখ মেলে তাকাতেই আরিশকে দেখে আঁতকে উঠল ওরা। এখনও তার হাত দুটো বাঁধা, আরিশও বুকের ওপর শোয়া। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ওর। ওরার শরীর, হাত ব্যথা হয়ে গেছে। আরিশকে ডাকবে কি না বুঝতে পারছে না। তার ছেঁড়া মানুষ, যদি রেগে যায়। ওরা শুকনো ঢোক গিলে আশপাশে নজর বুলাতে লাগল। এতক্ষণে ওরার নরম চরণে আরিশেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে ওরার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। ওরা চুপ করে আছে। হাসবে নাকি হাসবে না তা ও বুঝতে পারছে না। গতকাল যা করেছিল সে, তাতে আরিশ যে কিছু করেনি সেটা ভাবলেও অবাক হয় ওরা। হয়তো নয়নার ব্যাপারটার জন্যই এই ছাড় পেয়েছে ওরা। গুড মর্নিং হামিংবার্ড। মর্নিং। ঘুম কেমন হয়েছে? জি, ভালো। আরিশ শোয়া থেকে উঠে বসল। ওরার হাতের দিকে তাকিয়ে বলল, আর পালাতে চাইবে কখনো? ওরা ভয়ে শুকনো ঢোক গিলে বলে, না, আর হবে না। আরিশ বিছানা থেকে উঠে ধীরগতিতে ওয়ার্ড্রবের দিকে এগোল। ওরা তার প্রতিটি নড়াচড়ায় চোখ রেখেছিল। কিছুই বলল না, তবে মনে মনে আশা করছিল, হাত খুলে দেব এখন, হয়তো কিছুটা মুক্তি মিলবে। কিন্তু আরিশ কিছু বলল না, কিছু করল না। তার হাত না খুলে শুধু এগিয়ে চলল। ওরা সশব্দে শ্বাস ফেলল, মনে এক দম বন্ধ হয়ে আসা অনুভূতি। তাহলে কি সারাদিন এভাবেই পড়ে থাকতে হবে? একে একে সমস্ত আশার কাঠামো ভেঙে পড়ল। আরিশের নির্বিকার আচরণে যেন কিছু একটা ছিঁড়ে গেল ওরার ভিতরে। তার শরীরে এক অজানা অসহ্যতা ভর করল, যেন সে কোনো বন্দী, কোনো অদৃশ্য শেকলে বাঁধা। ওরার হৃদয়ে জড়িয়ে থাকা ক্ষোভ, হতাশা আর একাকিত্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে অনুভব করছে, সময় যেন থেমে গেছে, আর সে এক জায়গায় আটকে গেছে, কোনো পরিণতি না পেয়ে। হওয়ার সুযোগও পাবে না। ফ্রিজে আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও। আর তালহার থেকে দূরে থাকবে, দূরে। ওরার দিকে এগোতে এগোতে বলল আরিশ। কাঁধে তোয়ালে তার। ওরার বাঁধন খুলে দিচ্ছে। আইসক্রিমের কথা শুনে একটু অবাক হলো ওরা। এত কিছুর মধ্যেও আইসক্রিম নিয়ে এসেছে লোকটা। ঠিক আছে। একটু থেমে আবারও বলল সে। একটা কথা ছিল। আরিশ ওয়াশরুমের দিকে যাচ্ছিল, ওরার কথায় দাঁড়াল, এগিয়ে এলো বিছানার দিকে। কি? নয়নাকে দেখতে চাই একবার। ভিডিও কল করে নাও। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। মাথা নিচু করে নিচু স্বরে বলল, আপনার কি মনে হয় না, ওর সাথে দেখা করা উচিত আমার? খুব মনে হয়। কিন্তু শেষে দেখা গেল রাস্তায় বসে আবারও পালিয়ে গেলে তুমি। তখন তখন আমি বউ কোথায় পাবো হামিংবার্ড? আগেই বলেছি, বিয়ে যখন করেছি ভালোবাসি আর না বাসি তোমাকে আমার সাথেই থাকতে হবে। ওকে? আরিশ কথা বলতে বলতে কোনো অনুমতি না নিয়ে ওরার গলায় চুমু খেল। ওরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কেবল বাচ্চাদের মতো চুপচাপ তাকিয়ে থাকল, যেন সে পুরোপুরি অবশ হয়ে গেছে। আরিশ নিজের কাজ সেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল, দরজা আটকে দিল। এতক্ষণে ওরার শরীর যেন জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বেচারা ওরা। গতকাল কি ভুলটাই না করেছে সেটাই ভাবছে এখন। এর থেকে পালিয়ে বাবার বাড়ি নয়, অন্য কোথাও যেতে হবে। নয়তো যতবার পালাবে ততবারই ধরা পড়ে যাবে, সাথে শাস্তিও ভোগ করতে হবে। ওরা সোজা হয়ে বসে বিছানা ছেড়ে উঠে কয়েক পা হাঁটে। শরীর ব্যথা হয়ে গেছে। নিজেকে খাঁচায় বন্দি পাখির থেকেও অসহায় মনে হচ্ছে ওরার। পালাতে হবে, অনেক দূরে চলে যাবে সে।
এমন মানুষের সাথে একসাথে থাকা যায় না, কখনো না। খুব তো গেলে শপিং করতে, কই একটা নতুন পোশাক তো দেখলাম না। ডাইনিং রুমে আসতেই সাবিহার প্রশ্নের সম্মুখীন হতে হলো অরাকে। আরিশ একটু আগেই বেরিয়ে গেছে। অরা ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছে সবে। তামান্না খাবার পরিবেশন করছে। তাসলিমা খাতুন তালহার সাথে কী সব জায়গাজমি নিয়ে আলোচনা করছেন। অনলাইনে অর্ডার করে নেব। অরার সংক্ষিপ্ত উত্তর, খেতে বসেছে সে। নেহাত আরিশের আত্মীয় বলে সেদিন চুপ করেছিল অরা, কিন্তু আরিশ যখন বলেছে তার আত্মীয় স্বজনের মন রক্ষা করার কোনো প্রয়োজন নেই তার, তখন থেকেই সাবিহার করা অপমানের জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে অরা। সাবিহার দৃষ্টিতেই আরিশের প্রতি তার অনুভূতি, ভালো লাগা বোঝা যায়। এই কদিনে অরাও বেশ বুঝতে পেরেছে সেটা। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। কি আছে তোমার, যা দিয়ে আরিশকে মুগ্ধ করতে পারবে? যেমন ফিগার তেমন সাজগোজ। বোরিং। সাবিহার অসভ্যতায় তামান্নার মেজাজ খারাপ লাগছে। মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। অরা মুচকি হাসল। সাবিহা অবাক হল তাতে। সে কি হাসার মতো কিছু বলেছে? উল্টো অপমানে খাওয়া বন্ধ করা উচিত ছিল অরার, এটাই মনে হচ্ছে সাবিহার। এই ফিগার আর সাজগোজেই আপনার ভাই ফিদা আমার ওপর। ভাই হয় আপনার, কিভাবে বলি বলুন তো? লোকটা একদম পাগল করে ছাড়ে আমাকে। সাবিহার কপালে ভাঁজ পড়েছে। বোবার মুখে দেখি আজ কথা ফুটেছে। এতদিন তো মিনমিনে বেড়াল ছিল মেয়েটা। অসভ্য। বয়সে এতটুকু, অথচ কী সব ভাষা। আপনিই বললেন ফিগার, সাজগোজ, মুগ্ধ হওয়ার কথা। সেসব যদি অসভ্যতা না হয় তবে আমার কথাও অসভ্যতা হবে না আপু। সাবিহা খাওয়া ছেড়ে উঠে গেল। রাগে শরীর জ্বলছে তার। আরিশের সামনেই এমন ভালো নাটক করে মেয়েটা, অথচ কি চ্যাটাং কথা তার। কি রে সাবিহা, এভাবে হনহনিয়ে যাচ্ছিস কেন? সাবিহাকে ওভাবে চলে যেতে দেখে তাসলিমা খাতুন ডাকলেন। কিন্তু সাবিহা সোজা নিজের ঘরের দিকে এগোল। ব্রেকফাস্ট শেষে নিজের ঘরে এসে মায়ের নম্বরে কল দিল ওরা। বোনের সাথে কথা বলতে হবে। হ্যালো মা, নয়না কেমন আছে? নয়না ঠিক আছে ওরা। কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওরা চিন্তিত স্বরে শুধায়। কি হয়েছে? মকবুলকে খুন করা হয়েছে। ওরা চমকায়। কি? কে করল? তা তো জানি না। সকাল হতেই স্থানীয় লোকের নজরে আসে বিষয়টা। খুব বাজেভাবে খুন করা হয়েছে তাকে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে, ঠোঁট সেলাই করা, হাত পা থেতলে দেওয়া। আর কি মা? কাপা কাপা গলায় জিজ্ঞেস করল ওরা। রোকসানা মল্লিক ভীত কণ্ঠে বললেন। বিষে সঙ্গে সূচ ফোটানো হয়েছে। ওরা ভয় পায়। রোকসানা বিষয়টা বুঝতে পেরে বলে। ভয় পাস না। কাজটা যেই করুক, একদম ঠিক করেছে। পুলিশ বলাবলি করছিল কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। মা আমি পরে কথা বলবো, বোনের খেয়াল রেখো। ওরার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল, আর ওরাও একদম অবচেতন হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে, যেন দুশ্চিন্তা আর ভয় একত্রে তাকে গ্রাস করেছে। যে যাই বলুক, ওরা জানে এই সবই আরিশের কাজ। গতকাল যেভাবে আরিশ রেগেছিল, তাতে এসব করা তার জন্য একেবারেই তুচ্ছ ব্যাপার। ওরার মনের মধ্যে সন্দেহের মেঘ আরও ঘন হয়ে আসে। নিশ্চয়ই সে লোক দিয়ে এসব করিয়েছে। কারণ আরিশ তো সারারাত ওরার সাথেই ছিল, কোথাও তার শরীরের গতিবিধি ছিল না, এক মুহূর্তের জন্যও আলাদা হয়নি। চলবে ইনশাআল্লাহ।